আজকে আমরা যেই সাবজেক্ট নিয়ে কথা বলবো এই এপিসোডে 2025-এর একদম শেষে তোমার কাছে এই কেসটা আসে। একদম শুরু থেকে বলো কি হয়েছিল। এই কেসটা আসলেই শুরু হয়ে গিয়েছিল 2016-17 দিক থেকে। নভেম্বর ডিসেম্বর আস্তে আস্তে হঠাৎ করে একটা উপসর্গ দেখা দিল। ওর ঘরের যে জানলাটা, ওই জানলার রড ধরে মাঝে মাঝে দাঁড়াতো, আর ওই জানলার সোজাসুজি যেটা দেখা যেত সেটা হচ্ছে ছাদের কানার কাছে একটা কেওড়া গাছ। মেয়েটি মাঝে মাঝে স্বপ্ন দেখতো যে একটা বিধবা টাইপের একটি বুড়ি, মাথায় সাদা চুল, এবং সে যেন ওই জানলার শিক ধরে দাঁড়িয়ে মেয়েটাকে বলছে, আয় আয় আমার কাছে আয়, তুই না খুব সুন্দর, আর জানিস তোর রক্তটা খুব মিষ্টি, খুব সুস্বাদু খেতে, আমাকে একটু খেতে দিবি? কতদিন পরে দেখা গেল স্ক্র্যাচেস আসছে বডিতে এবং সমান্তরাল প্যাটার্ন করছে বডির মধ্যে। সব থেকে আশ্চর্য ব্যাপার, মেয়েটার পিঠের যে শীত দ্বারা তার কাছে প্রায় এতটা মাংস খোবলা উড়ু হয়ে খাটের মধ্যে কিছু একটা করছে। ডেকে ডেকে মাঝে সামনে গেছে, গিয়ে দেখছে পায়ের বুড়ো আঙুলটা মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে খাচ্ছে মানে গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের পডকাস্ট কতটা ভয়ঙ্কর হতে চলেছে, কতটা মারাত্মক হতে চলেছে হয়তো আপনারা আন্দাজও করতে পারছেন না, কারণ এই পডকাস্টে এমন একটা ঘটনা আপনারা শুনতে চলেছেন যা আপনাদের অন্তরাত্মাকে রীতিমতো ভেতর থেকে কাঁপিয়ে দেবে, শিহরিত করে তুলবে। রাত বাড়ার সাথে সাথে চারপাশের নিস্তব্ধতা পুরোপুরি অস্বাভাবিকভাবে আপনাদের গ্রাস করে ফেলবে। হয়তো আপনারা ভাবতেও পারছেন না কতটা ভয়ঙ্কর এপিসোডের সাক্ষী আজ আপনারা থাকতে চলেছেন। আজকের পডকাস্টে আমাদের সাথে রয়েছেন ডক্টর সুতপা চক্রবর্তী। মর্মান্তিক একটা কেস স্টাডি সে আজকের পডকাস্টে আমাদের সাথে শেয়ার করে নিয়েছে। তাই আজকের এপিসোড আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো সুতপাদি। হ্যালো অরিত্র, ওয়েলকাম টু গল্পওয়ালা। থ্যাংক ইউ। কেমন আছো? খুব ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আচ্ছা, আজকে গল্পওয়ালাতে অনেকদিন পর তুমি আবার এসেছো। হুম। আমরা যেদিন শ্যুট করছি তার ঠিক 1.5 মাস আগে তোমার একটা এপিসোড আমাদের এখানে বেরিয়েছে, এবং সেই ঘটনাটা ভীষণ ক্রিপি একটা ঘটনা ছিল, ভীষণ প্যাথেটিক একটা কেস স্টাডিজ তুমি আমাদের সাথে শেয়ার করেছিলে। বাট আজকে আমরা যেই সাবজেক্ট নিয়ে কথা বলবো এই এপিসোডে, আমি একবারও বলবো না যে আজকে আমরা ফার্স্ট টাইম এটা নিয়ে কনভারসেশন করছি। তার কারণ বিগত 7 থেকে 8 মাস আমরা এই কেসটা নিয়ে কথা বলেছি, অনেক কিছু তুমি আমার সাথে শেয়ার করেছো। লাস্ট ইয়ারের মানে 2025-এর একদম শেষে তোমার কাছে এই কেসটা আসে। ঠিক তাই। এর মাঝখানে আমরা অনেকবার এরকম কনফিউশনেও পড়েছি যে এটা কি আদৌ শেয়ার করা উচিত হবে, কারণ যেহেতু একটা মেয়ের পুরো ফিউচারের ব্যাপার, ওকে, যেহেতু একটা মেয়ের এন্টায়ার লাইফের কিছু সিকিউরিটি বলবো বা আমি কি বলবো আমি জানি না, কারণ যেহেতু একটা মেয়ে এবং তার এই জিনিসগুলো যখন ডিসক্লোজ হবে তখন অনেকেই অনেক রকমভাবে তাকে পয়েন্ট আউট করবে। আমার হাতে প্রচুর এভিডেন্স আছে এই কেস রিলেটেড, আমি হয়তো চাইলেও দেখাতে পারবো না, বাট আই উড লাইক টু রিকোয়েস্ট, যদি তোমার ক্লায়েন্ট বা
এই কেসের যে ভিকটিম সে যদি রাজি থাকে বা তার পরিবারের লোক যদি রাজি থাকে, তাহলে তাদের সাথে কথা বলে তুমি একবার পারমিশনটা গ্র্যান্ট করিও যদি পসিবল হয়। কারণ আমি যেগুলো দেখেছি, আমি চাই আমার দর্শকও সেগুলো দেখুক, বাট কখনোই কারোর নিজস্ব ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নয়। একদম। যে মানুষটা এতটা ভুগেছে এতদিন ধরে, তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নয়। আমি নিজে সবটুকু জানি এই কেসটার, তাই জন্যই আমি আজকে ডিসাইড করেছি যে ঠিক আছে, কারণ প্রত্যেকটা ঘটনা যখন আমরা ডিফারেন্ট এপিসোডে নিয়ে আসি, তার পেছনে অনেক প্রশ্ন থাকে। নিশ্চয়ই। তার পেছনে আমি এরকম অনেক কিছু এক্সপ্লোর করার চেষ্টা করি, যাতে মানুষের হেল্প হয়, যাতে মানুষ আরও অ্যাওয়্যার হয়, ঠিক কথা। যাতে এই যে এই সব কেসের যে ভিকটিমসরা যে ভুলগুলো করে তাদের জীবনে এত বড় বিপদ ডেকে এনেছে, যাতে আমার দর্শকরা বা যারাই গল্পওয়ালা দেখছে তাদের লাইফে এরকম ঘটনা কখনো না ঘটে। একদম। রাইট, সেই কারণেই আজকের এই এপিসোড। আমি একবারও বলবো না আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমি এই ঘটনাটা জানি, কি থেকে কি হয়েছে না হয়েছে সব কিছুই আমি জানি। আর আমার মনে হয়, আমি জানি না তুমি আর কখনো এই লেভেলের কেস হ্যান্ডেল করেছো কি না, বাট আমি এতদিন যে পডকাস্ট করছি, বিগত 2.5 বছর 3 বছর আমি পডকাস্ট করছি, প্রচুর মানুষের লাইফের প্রচুর ঘটনা আমি শুনেছি। হয়তো আমার 250-র কাছাকাছি এপিসোড আমি করে ফেলেছি, বাট সেটা করতে গিয়ে অন্তত 500 ঘটনা আমি শুনেছি। এতটা টেরিফিক ঘটনা আমি খুব কম সময় শুনেছি, হয়তো বা শুনিনি। একদম শুরু থেকে বলো কি হয়েছিল। নিশ্চয়ই। দেখো, ব্যাপারটা এরকম যে ঘটনা আমার কাছে এসেছিল 2025-এর এন্ডে, কিন্তু এর যে গোড়াপত্তন সেটা কিন্তু অনেক পুরনো, জানো তো। এই কেসটা আসলেই শুরু হয়ে গিয়েছিল 2016-17 দিক করে, মানে প্রায় 10 বছর আগে। প্রায় 10 বছর। তো হ্যাঁ, এটা শুনতে অবাক লাগলেও এটাই হয়েছিল মেয়েটির সঙ্গে। এবং যখন এই কেসটা শুরু হয়, যেমন হয় প্রিলিমিনারি স্টেজে, তো আমাদের বুঝতেই সময় চলে যায় যে এটা মানসিক নাকি শারীরিক। আমরা বিভিন্ন ডাক্তারদেরকে কনসাল্ট করি, অনেক কিছু করে থাকি, হয়তো তাতে অনেকটা দেরি হয়ে যায় বা অনেক রকম অ্যাসপেক্ট থাকে। এতদিন পর আমার কাছে যখন কেসটি আসে, আমি সেই নিয়েই তোমাকে বলি। প্রথম আমারই একজন ক্লায়েন্ট, যিনি পূর্বে আমার কাছে এসেছিলেন 2023-এর দিক করে, এবং উনি উপকৃত হন। তো সেই পরিচয় ওখান থেকেই। এবং উনি হচ্ছে এই যিনি আমার কারেন্ট ভিকটিম, যার কথা বলা হচ্ছে, এই লেডি, এনার পাড়াতে উনি থাকেন। আচ্ছা। তো এই কেসটা এমন একটা কেস, মানে এখন আমি যেটা বলবো তোমার সাথে, যাকে নিয়ে আলোচনাটা হচ্ছে, সেই কেসটি এমনই একটি কেস যে যেটা কিন্তু ওদের পাড়ায় ভীষণ ফেমাস হয়। আচ্ছা। এবং ঘটনাগুলো যেহেতু বহুদিন ধরে ঘটে চলেছে, এসেছে, ঘটে, অনেকেই জানেন প্রায়। তো সেই সূত্রে আমার যিনি পুরনো ক্লায়েন্ট, তিনিও জানতেন, তিনি সাজেস্ট করেন আমার কাছে আসতে। তো আমি এখন ঘটনাতে ঢুকছি, কি হয়েছিল অ্যাকচুয়ালি। তো 2025-এর লাস্টের দিকে আমার পুরনো ক্লায়েন্ট ফোন করেন এবং উনি বলেন যে ম্যাম, আমার সঙ্গে একজন আছেন যিনি আপনার সাথে কথা বলতে চান। তা আপনি কাইন্ডলি একটু কথা বলুন ম্যাম। কথা বলি। যিনি ফোনটা করেছিলেন সে হচ্ছে যে আমার যে ক্লায়েন্ট তার দাদা, বড় ভাই আর কি। তো তিনি ফোন করে আমাকে বলেন যে ম্যাডাম, আমার বোন ভীষণ রকম অসুস্থ, আমি সচিববাবুর কথায় আপনার সাথে যোগাযোগ করেছি, আপনি কাইন্ডলি কি আমার বাড়িতে একটু আসবেন, কেন বোনকে নিয়ে যাওয়াটা খুব পসিবল হচ্ছে না। কলটা এসেছিল রানাঘাট থেকে। আচ্ছা, কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে। তো যাই হোক, উনি তখন বললেন যে ম্যাডাম একটু আসলে ভালো হয়। এবার দেখো ডিস্টেন্সটা অনেক। তো আমি প্রথমে একটু ওনাদেরকে ইনসিস্ট করেছিলাম যে আমি তো চট করে যেতে পারবো না, আপনি যদি পারেন একটু নিয়ে আসুন। তা আমি জানি না কেন সেই মুহূর্তে তখন ভদ্রলোক বললেন যে এটা কোনো মতেই পসিবল নয় ওকে নিয়ে যাওয়াটা। তো যেমন প্রত্যেকটা কেসে করে থাকি আমি তখন বললাম ঠিক আছে, আপনি একটা কাজ করুন, ডিওবি ডিটেলসটা পাঠিয়ে দিন। কেন কি কেসটা আগে থেকে একটু স্টাডি করে রাখলে কোথায় কীরকম গ্রহের কী ট্রানজিট হচ্ছে, কী হচ্ছে, এগুলো দেখলে আমাদের কাজে একটু সুবিধে হয়। কিছু ওভার দ্য ফোন আলোচনা হলো, খুব সামান্য কিছু, তাতে আমি বুঝলাম মেয়েটির কিছু কিছু সমস্যা।
দেখো শোনা একরকম, আর আমি যখন কেসটাকে সামনে থেকে দেখি বা তার ছকটা আমার কাছে থাকে তখন ম্যাটারটা আর একটু পরিষ্কার হয়ে যায়। তো আমি ডিওবি ডিটেলস মেয়েটির চাই, ওর দাদা সেটা দিয়েও দেয়। এবং যখন আমি মেয়েটির ছক দেখছি তখন অদ্ভুতভাবে আমি দেখলাম যে অষ্টম ঘরে ওর যে 8th হাউস, ওর ছকে, জন্ম ছকে রাহু এবং চন্দ্র একত্রিতভাবে বসেছে, গ্রহণযোগ তৈরি করেছে। আবার এদিকে ষষ্ঠ ঘরে স্যাটার্ন রয়েছে, মানে শনি রয়েছেন। তো আমরা তো এমনিতেই জন্মছকে দেখো অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে যদি দেখি বৈদিক অ্যাস্ট্রোলজিতে, তাহলে ষষ্ঠ, অষ্ট, দ্বাদশ এই ঘরগুলো কিন্তু আমরা ইনঅসপিসিয়াস বলি, মানে একটি দোষযুক্ত ঘর বা আমরা বলতে পারি অপবিত্র ঘর। সেখানে দোষযুক্ত কোনো গ্রহ যদি বসে সেক্ষেত্রে কিন্তু পসিবিলিটিস থাকে যে তার সঙ্গে অতি প্রাকৃতিক কোনো কিছু ঘটবে বা ঘটতে পারে। সেখানে 6th হাউসে যদি আবার স্যাটার্ন বসে যায় তাহলে দীর্ঘস্থায়ী একটা অতি প্রাকৃতিক ব্যাপার তার সাথে ঘটতে পারে। তো এরকম অনেক অ্যাসপেক্ট আছে যেগুলো আমরা দেখে থাকি। তো কিছুটা আমি তো শিওর হয়ে গিয়েছিলাম। তো তারপরে আমি সিদ্ধান্ত নিই যে ঠিক আছে, না হয় একবার যাব, গিয়ে আমি দেখব কেসটা। কিন্তু প্রত্যেকবার যেরকম হয়, আমরা মেডিটেশনে বসি, গুরুর সাথে কানেক্ট করার চেষ্টা করি, গুরুর আশীর্বাদ এবং অনুমতি ছাড়া আমরা কোনো কাজ করি না। তো তখন গুরুদেব আমাদের ওখানে যেতে মানা করলেন, তোমার ওখানে যাওয়া ঠিক হবে না, আমরা নির্দেশ পাইনি যাওয়ার। তখন আমি যখন গুরুর আদেশ পাইনি তখন আমি অবশ্যই আমার তখন আর মানে সেই মনোবলটা আর রইল না যে আমি যাব। নিশ্চয়ই উনি বুঝে কিছু বলেছেন, দৈবী শক্তি। তো তখন আমি বললাম যে দেখুন আমার তো যাওয়া সম্ভব নয়, তবে কিছু কিছু রিচুয়াল আমি বলবো সেগুলো করান, ও একটু ধাতস্থ হলে নিয়ে আসবেন। বললো ম্যাম হবে কি, আমরা এর আগে অনেক চেষ্টা করেছি। তো মেয়েটি আসতে পারলো না, মেয়েটির দাদা একদিন এলো, আপনি আসুন, আপনার সাথেই আমি কথা বলি, ও চার্ট নিয়ে আমার কিছু ডিসকাস করার আছে। তো দাদা এসে শুরু করলো রীতিমতো কথাবার্তা। তাতে জানা গেল যে মেয়েটির 2016 এন্ডে এবং 17 প্রথম দিক থেকে ওর মধ্যে এইসব জিনিসগুলো শুরু হয়েছিল। মানে 2016-17 তখনও মেয়েটির বাবা বেঁচে আছেন। আচ্ছা। এবং মেয়েটি কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে, বাবা পুজো আচরা করেন, খুব ভালো, মানে ওনার বেশ ভালো একটা পরিচিতিও আছে ওই জায়গায়। তো যখন ওর বাবা বেঁচে ছিলেন তখন মেয়েটির কিছু কিছু ছোট ছোট উপসর্গ দেখা দেয়, যেমন হচ্ছে খিঁচুনি হওয়া, এবং মেয়েটা একটু রাব ব্যবহার করত, যদিও সেরকম ছিল না। মেয়েটা তখন কিন্তু সবে সবে কলেজে পা দিয়েছে। আচ্ছা। হ্যাঁ, মানে খিঁচুনি হচ্ছে, একটু এদিক ওদিক বাজে আচরণ করছে, একান্নবর্তী পরিবার ওদের, মানুষজনের সাথে ভীষণ ঝগড়াঝাটি করা। এর আগে একটা জিনিস বলে রাখতে চাই, ওরা কিন্তু 2016-তে 16 এন্ড করে ওদের পুরনো বাড়িটা চেঞ্জ করে, এবং নতুন বাড়িতে ঢোকার পর এই জিনিসগুলো কিন্তু শুরু হয় ধীরে ধীরে। আচ্ছা, পুরনো বাড়িটা কোথায় ছিল? পুরনো বাড়িটা ছিল ওদের বনগাল লাইনে। আচ্ছা। বনগায় ওরা আগে থাকতেন, তারপরে ওরা ওখান থেকে এই কৃষ্ণনগরের দিকে চলে আসে। তো যাই হোক, তখন হয়তো মেয়েটির বাবা ছিল, এটা আমার নিজস্ব ধারণা, মেয়েটির বাবা ছিলেন, মেয়েটিকে বিভিন্ন রকমভাবে গাইড করতো, মা এটা কর, ওটা করিস না, বা হাতে একটা লোহা পর, বা হনুমান চালিসা পর, কিছু ঠাকুরের নাম জপ দিয়েছিলেন। মেয়েটি কিন্তু ততদিন মোটামুটি ঠিক ছিল। তারপরে 2017 সেপ্টেম্বর করে মেয়েটির বাবা মারা যান। আচ্ছা। 2017 সেপ্টেম্বরে যখন মেয়েটার বাবা মারা যায়, তারপরেও মাসখানেক মোটামুটি ঠিক ছিল। নভেম্বর ডিসেম্বর আস্তে আস্তে মেয়েটার মধ্যে কিছু পরিবর্তন আমরা ওরা আর কি দেখতে থাকলো। কীরকম না, মেয়েটা বীভৎসভাবে হাতের নখ খেতে আরম্ভ করলো। একটা হয় না ছোটোর থেকে একটা বাচ্চার হ্যাবিট থাকে হাতের নখ খাওয়া, সেটা একটা আলাদা জিনিস, কিন্তু এটা হঠাৎ করে একটা উপসর্গ দেখা দিল। মাঝে মাঝে বলে রাখা ভালো, মেয়েটির খুব জ্বর আসতো, মেয়েটির ওই খিঁচুনিটা কন্টিনিউ হতো। ওর বাবা থাকাকালীন অতটাও না, কিন্তু বাবা চলে যাওয়ার পরে সপ্তাহে 3 বার
কি দেখা গেল হয়তো প্রতিদিনই প্রায় একবার করে হচ্ছে, স্পেশালি রাতের বেলা। এবং মেয়েটা ঘুমের ঘোরে কিছু বিড়বিড় করতো, তার মধ্যে কি ওর মেয়েটার মা শুতো মেয়ের কাছে, কিছু কথা ওর মা কানেক্ট করতে পারতেন, যে মেয়েটি বলতে যে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার থেকে দূরে যাও, কেন আমাকে বিরক্ত করছো। ঘুমের মধ্যে বলতো না যে? ঘোরের মধ্যেই, আচ্ছা। ঘোরের মধ্যে বলতো। এবং এটা বারংবার হতে 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 গলা থেকে একটা ঘর ঘর শব্দ করতো, ঘর ঘর শব্দ করতো। বা অনেক সময় যেমন পশু পাখিরা রেগে গেলে যেমন একটা রোর করে না, একটা আওয়াজ করে, গোঙানির শব্দ, ভয়ঙ্কর লেভেলের, তখন মেয়েটার গলার ভয়েস চেঞ্জ হয়ে যেত। মা পাশে শুয়ে থাকতেন, মা বুঝতে পারতেন, মা উঠে গায়ে হাত দিয়ে ডাকছে মেয়েকে, তারপরে এই মেয়ের খিঁচুনি উঠে যেত। আচ্ছা। তো এই সবগুলো মেয়ের সাথে হচ্ছিল। বিছানায় মাথা চালতো ভীষণ রকম, হাত পা ছুটতো। তো ওরা তখন বলল যে হতে পারে বাবা চলে গেছেন, ট্রমাতে চলে গেছে মেয়ে। ওরা তখন ঠিক করলো যে আমরা একটা নার্ভের ডাক্তার দেখাবো। নার্ভের ডাক্তার দেখালো। নার্ভের ডাক্তার, তুমি জানবে মেয়েটিকে দেখাতে এখানে নিউরো রিসার্চ সেন্টার আছে মৌলালির এদিকটা করে, নিউরোসায়েন্স, সেখানে মেয়েটাকে আনা হয়েছিল। মানে ওর এমআরআই থেকে শুরু করে এমন কিছু নেই করা হয়নি, কিন্তু অদ্ভুতভাবে প্রত্যেকটা রিপোর্ট মেয়েটার ভালো, কোনো কিছু নেই এমন। তারপরে ওটা তো হচ্ছিল, কতক দিন পরে দেখা গেল যে স্ক্র্যাচেস আসছে বডিতে এবং সমান্তরাল প্যাটার্ন করছে বডির মধ্যে। যেমন আমরা কাটাকুটি খেলি না, কাটাকুটি খেলে কি এরম দুটো লাইন এরম যায় না, ঠিক ওইরাম প্যাটার্ন করে করে ওর গোটা পিঠে পায়ে এরকমভাবে চিরে যাচ্ছে। ঠিক আছে, প্রচুর ব্লাড লস হচ্ছে, ব্যথা, মেয়ে একেবারে নড়তে চড়তে পারে না। ওর মা মলম দিয়ে দিয়ে মেয়েটাকে বসিয়ে রাখে, মেয়ে শুতে পর্যন্ত পারে না, এমন অবস্থা। তো এইগুলো সব হচ্ছিল। ওরা যখন দেখলো যে কিছুতেই কিছু হচ্ছে না, তখন ওরা মেয়েকে কি করলো, একটা ওদেরই বাড়ির কাছে একটা খুব ভালো বজরংবলীজির মন্দির ছিল, সেই বজরংবলীজির মন্দিরে মেয়েটাকে নিয়ে গেল, ওর মা দাদা সবাই মিলে। নিয়ে যাওয়ার পরে মেয়েটা কিন্তু ওই বজরংবলীজি যিনি পুরোহিত ছিলেন তিনি সিঁদুর দিল, মেটে সিঁদুর, আর বজরংবলীজির নাম করতে বলল, উনি যা যা করতে উনি বলেছিলেন। মেয়েটা বাড়িতে এসে সেইগুলো শুরু করলো অদ্ভুতভাবে, বেশ ভালো ছিল। ওগুলো যখন কন্টিনিউ করছিল, বজরংবলীজি সিঁদুর মাথায় দিচ্ছে এবং ধরো বাড়িতে সব রকম যা যা বলা হয়েছে সেগুলো মেনটেন করছে। 1.5 বছর ভালো ছিল, আচ্ছা, প্রায় 1.5 বছর ভালো ছিল। তারপরে প্যান্ডামিক সিচুয়েশনটা এলো। প্যান্ডামিক সিচুয়েশনটা আসতেই কি হলো, দুর্ভাগ্যবশত ব্রাহ্মণ যিনি ছিলেন উনি কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। আচ্ছা। এইবারে মেয়েটা ওখানে পাড়ায়, যেহেতু পাশের পাড়াতেই মন্দির, মাঝে মাঝেই নিয়ে যাওয়া হতো, সব কিছু চলতো ঠিকঠাক ছিল, একটা রুটিনে পরিণত হয়েছিল। ব্রাহ্মণ মারা যাওয়ার পরে মেয়েটির কোথায় সেই রুটিনে ভাঙন ধরলো। আর একটা কথা আছে না অরিত্র, দেখো যখন মানুষ সমস্যায় পড়ে তখন সে অনেক রাস্তা খোঁজে, সমস্যা যখন একটু সমাধান হয়ে আসে তখন কিন্তু সে আর ওই সমস্ত রাস্তা ধীরে 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 স্কিপ করে যায়। মেয়েটির ক্ষেত্রেও ঠিক এর ব্যতিক্রম হয়নি, ধীরে ধীরে ঠাকুরের নাম করা কমিয়ে দিল, মেয়েটা হনুমান চালিসা পড়া বন্ধ করে দিল, ইভেন মন্দিরে যাওয়াও বন্ধ করে দিল। বাড়ির লোকও ইউজ টু হয়ে গেছিলো, কেননা সবাই ভাবছিল একটা সমস্যা রাইজ করেছে, সেটা এখন ঠিক হয়ে গিয়েছে। তো বাড়ির লোকও নিশ্চিন্ত ছিলেন যে না আর হয়তো জিনিসটা হবে না। ঘটনাটা হলো 2022-এর মার্চ এপ্রিল করে। মেয়েটা আমার একদিন হঠাৎ ওরম রাতে শুয়ে বিড়বিড় করছে, মানে যেরকম আগে হতো। ওর মা কিন্তু লক্ষ্য করেছেন, লক্ষ্য করেই পাশ ফিরে শো কী জানি হয়তো ভুল স্বপ্ন দেখছে। কিন্তু একটা কথা আছে না যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তা মা কিন্তু সেদিন থেকে একটু সজাগ হয়েছিলেন, ওর ওপরে নজরও রাখতেন। এখন বাড়ির লোক দেখছে যে মেয়েটা আবার নখ খাওয়া শুরু করেছে। আচ্ছা। এবং এইটা কিন্তু সেই প্রথম, আমি বলছি 2016-17 এই লক্ষণটাও কিন্তু চাগার দিয়েছিল, নখ খাওয়া শুরু করেছে। এবং অরিত্র ভাই তুমি কল্পনা করতে পারবে না, ওর
অর্ধেকের বেশি নখ খেয়ে ফেলছে কামড়ে কামড়ে, রক্ত বেরিয়ে যাচ্ছে নখ থেকে, কোনো জ্ঞান নেই, সেগুলোকেও খাচ্ছে। ওর লিটারালি ও নিজের মধ্যে থাকছে না, ও যখন নিজের নখটা চেবাচ্ছে, এবং নখ চেবাতে চেবাতে যে মাংসগুলো শুধু চিবিয়ে ফেলছে তার দিকে ওর কোনো ধ্যান নেই। কেউ যদি বাড়ির লোক, স্পেশালি ওর মা বা কেউ একটু ডাকতে যাচ্ছে ওকে, এমনভাবে রিয়্যাক্ট করছে তুমি চিন্তা করতে পারবে না, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। ওকে বাঁচাতে কি রীতিমতো ওর মা, ওর কাকিমা ওর হাতে মারও খেয়েছে। তো এগুলো চলছিল, চলতে চলতে হঠাৎ মেয়েটার বাড়িতে ভীষণ অশান্তি শুরু হলো। ওর দাদা বৌদির মধ্যে ভীষণ রকম অশান্তি। ওর এক পিসি ছিলেন, ওনার বিয়ে হয়নি, আর একজন পিসি ছিলেন যিনি বিধবা, দুজনেই ওই বাড়িতে থাকতেন। যেহেতু মানে ওখানে একান্নবর্তী, আমি আগেও বলেছি, তবে জায়গাটা বেশ ছোট, ওখানে অ্যাডজাস্ট করে ওরা থাকতো। তো এবার মেয়েটি যেটা হতো, ওই রকমভাবে ঘরের মধ্যে এত লোকজন, মেয়েটা একটা ওদের ছাদের চিলেকোঠার ঘর, পড়ার ঘর বলে বেছে নিয়েছিল, দিনের বেশি টাইমটা ওখানেই থাকতো। এবার যেহেতু ঘর সংখ্যা কম, মা আমি একটা ঘরে থাকতেন, দাদা বৌদি একটা ঘরে, তো ওদের কি হতো না, অনেক বিষয় নিয়েই খুঁটিনাটি ঝামেলা লেগে যেত, যেটা কিন্তু আগে ওদের পরিবারে, ওই যেটা বললাম বনগায় যখন ওরা ছিল, এই ধরনের সমস্যাগুলো হতো না, এখানে আসার পর শুরু হলো। এবং সেটা এতটাই বেশি যে যার ঘর নিয়ে কেউ হয়তো দীর্ঘস্থায়ী কোনো অসুখে ভুগছে, কেউ হয়তো ঝগড়া নিয়ে ভুগছে, কেউ কোনো কেসে ফেসে গেছে, এইরকম হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছে ওকে নিয়ে ভাবার টাইম আর কারণ নেই। আর মেয়েটা এত বাজে ব্যবহার করছিল সবার সাথে যে কেউ ইভেন কথা বলতে ভয় পেত মেয়েটার সাথে, যে ওর সঙ্গে কিছু বললেই তো একটা অপমান করে কথা বলবে, ও যা ইচ্ছা সেটা করবে। পড়াশোনা বন্ধ করে দিয়েছিল, পরীক্ষায় ফাইনাল ইয়ারে এসে সাপ্লি খেয়ে অমুক তমুক পড়াশোনাটা ছাড়লো। একটি ছেলের সাথে রিলেশনশিপ ছিল, তার সাথে ব্রেকআপ হয়ে গেল, মানে চারিদিক থেকে মেয়েটা ডুবে যাচ্ছিল। মেয়েটার কারেন্ট ছবি আমাকে দেখানো হয়নি, ও দাদা যখন এসেছিল পুরনো একটি ছবি দেখায়, সেইখানে দেখেছি মেয়েটি খুব সুন্দর, খুবই সুন্দরী। এবং কি বলবো, আমি যে সময় মেয়েটাকে দেখেছিলাম, অরিত্র যখন আমার কাছে মেয়েটাকে আনা হয়, তুমি ভাবতে পারবে না যে ও যখন ঢুকছে দরজাটা খুলে, এক সময় ওকে দেখে আমার মনে হচ্ছে বার্থ ডেটটা ভুল দেয়নি তো, কেটা অন্য কেউ না তো, কেউ বলবে না মেয়েটার 27 বছর বয়স, মানে আমার থেকেও ছোট। হ্যাঁ, বাট ছবিটা দেখলে, ছবিটা দেখে মনে হচ্ছে অনেক বয়স্ক, কারণ আমি ভিডিওগুলো দেখেছি। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে না অনেক বয়স্ক, হ্যাঁ মনে হচ্ছে অনেক বয়স্ক কেউ বোধহয় হেয়ার কালার করেছে। এবং যেটা আমি শুনেছি মেয়েটির নাকি অনেক বড় চুল ছিল, বিশাল ঘন, একদম মা দুর্গার মতো চুল ছিল, ঘন লম্বা। সেই মেয়েটি যখন আমার কাছে আসে অরিত্র, মাথার মাঝখান পর্যন্ত পুরো ফাঁকা, চুল এত পাতলা তুমি চিন্তা করতে পারবে না, ঘাড় পর্যন্ত চুল, সেটাকে মানে খুব কষ্ট করে একটা গার্ডার দিয়ে বেঁধেছে মেয়েটা। ঠিক আছে, মাথা এরকম বেঁধে টেঁধে আমার কাছে এসেছিল, স্বাভাবিক ব্যাপার। মানসিক দিক থেকে মেয়েটা প্রচণ্ড ভেঙে গেছে, প্রচণ্ড, মুখের হাড়গুলো বেরিয়ে এসছে, চামড়া জড়ো হয়ে গেছে। কারণ 10 বছর তো খুব ছেলে খেলা নয়, একটা ইভিল এন্টিটি, কতগুলো সোল, তাদের অত্যাচার এই মেয়েটার ওপরে হচ্ছে, এর নিজের সোল কোথায় ট্র্যাপড হয়ে রয়ে গেছে। তো যাই হোক, মেয়েটা না অস্বাভাবিকভাবে খাওয়া বাড়িয়ে দিয়েছিল ওই সময়টা। মানে আমি বলছি এটা 2023-এর শেষের দিক করে। এত শরীর রোগা, আন্ডারওয়েট, ওজন এত কম। যখন 2016-17 মেয়েটার ওজন বেশ তোমার 56 কেজি 57 কেজি, হ্যাঁ, লম্বা টমা মোটামুটি 5.4 ধরো হাইট হবে, সেই মেয়েটা এখন এসে পাখির বাচ্চার মতো ছোটোখাটো হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবং তার ওয়েট খুব, যদি আমি বেশি বলি, আমার আন্দাজ, আমি জানি না, বাট দেখে মনে হচ্ছিল যে হয়তো খুব বেশি হলে 34 কেজি প্লাস, এরকম, তার বেশি না। তাহলে ভাবো কতটা ডিটোরিয়েট করেছে। তো ওরা যেটা করে 2023-এ, তখন ওর দিকে ওরা কেউ নজর দিত না, ও নিজের মতো থাকতো। ও একটা জিনিস করতো, সেটা হচ্ছে
ওর ঘরের যে জানলাটা, ওই জানলার রড ধরে মাঝে মাঝে দাঁড়াতো এবং সামনের বাড়ি, মানে সরু গলি, তার একদম সামনের বাড়ির জানলা, তাদেরকে দেখতো এবং এমন এমন কিছু কথা বলে দিত যেটা হয়তো ওরা হয়তো নিজের ফ্যামিলির অন্য লোকের সম্পর্কে ওরা কোনো কথা বলছে পার্সোনালি, খুব আস্তে আস্তে নিজেদের মধ্যে ডিসকাস করছে, হয় না অনেক সময় মানুষে নিজের যাকে নিয়ে হয়তো কোনো কথা বলছে, এবং এই মেয়েটি জানে যে সামনের বাড়ির ভদ্রমহিলার যা তার সাথেই থাকে এবং চিৎকার করে করে বলে দিত, কালকে রাতে তো তুই এই কথা বলছিলি ওকে নিয়ে, নে ফ্যামিলিতে অশান্তি। যার জন্য পাড়ার মানুষজন, মানে ঘরের সামনে যারা থাকতো, তারা জানলা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল যে এই মেয়েটি যাতে কিছু না বলতে পারে, না তাকাতে পারে। বাচ্চারা ওকে দেখলে রাতে স্বপ্ন দেখতো, এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। বাচ্চারা যদি দেখে নিত ওকে, তো রাতে স্বপ্নও দেখতো, ভয় পেত। তো যাই হোক, এরম করে করে বেশ কাটছিল। কোনো ব্রাহ্মণ যদি ঘরে নিয়ে আসতো, তার কোনো পার্সোনাল কথা বলে দিত, তাকে যাচ্ছে তাই গালাগালি করতো, তারাও পালিয়ে যেত। আর এইভাবে তো একে ট্রিটমেন্ট করাই যাবে না। তো একদিন তো একজন এসেছিল, তাকে মুখের ওপরেই বলে দিয়েছে, তুই কী মন্ত্র পড়ছিস, তুই তো ভণ্ড, তুই তো সবার কাছ থেকে এরকম টাকা নিয়ে বেরাস, তুই তো ভণ্ড। তো সেই ব্রাহ্মণ চলে যায় এবং এইভাবে অনেক দিন প্রায় গড়িয়ে গেছে, অনেক দিন। এই অবধি সব ঠিক ছিল, যে যার লাইফে ব্যস্ত, কারোর ওকে নিয়ে ভাবার টাইম নেই। এর মাঝে একটা ঘটনা ঘটলো, এটা আমি বলছি, এই ঘটনাটা হতে হতে প্রায় 2024 চলে এসছে। 2024-এর তুমি ধরে চলো এই জানুয়ারি মাসের 2-3 তারিখ করেই হবে। মেয়েটা একদিন, মানে বাড়ি থেকে প্রায় দিনই না বলে বেরিয়ে যেত, সেই দিন রাত্রি 9টার সময় মেয়েটা বাড়ির বাইরে চলে যায় এবং সবাই জানতো মেয়েটা পাগল, মেন্টাল প্রবলেম আছে। মানে পাড়ার লোকজন না, ওর ফ্যামিলিও এটাই ভাবতো, ফ্যামিলিও বেশিরভাগটা এটাই ভাবতো যে হয়তো মেন্টাল কোনো ইস্যু হয়েছে। তো যাই হোক, এর মধ্যে মেয়েটা আবার কিছু কিছু উপসর্গ এরমও দেখা দিয়েছিল যে ও না ঘরের মধ্যে শঙ্খ বাজাতে দিত না, পুজো করতে দিত না। হয়তো আরতি হচ্ছে, ঠাকুরের কান চাপা দিয়ে বসে থাকবে, নয়তো ঘর থেকে ছিটকে বেরিয়ে যাবে, এইসব করতে। আর অদ্ভুতভাবে ওদের বাড়িতে, ওই বাড়িটাতে আসার পর থেকে অরিত্র প্রায় 10 বছর কোনো সত্যনারায়ণ পুজোও হয়নি ওই বাড়ির। এমনকি মানুষ যে গৃহপ্রবেশ করার পর একটা পুজো দেয়, সেটাও ওনারা দেননি কোনোভাবে, সেটাও পারফর্ম হয়নি। তো যাই হোক, এখন বিষয়টা এরম হলো যে এই মেয়েটা ওই দিন রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় রাত্রি 9টায়। আটকানোর চেষ্টা করে বাড়ির লোক, কিন্তু হয় না, একটা ইউজ টু হয়ে গেছে, ও যাবে আবার চলে আসবে, ছাড়ো, বেরিয়ে গেছে। মেয়েটি বেরিয়ে যায়, সেদিন রাতে আর ফেরে না। আচ্ছা। এবং যখন সেই দিন রাতে আর ফেরে না, তখন ওর দাদা এরা প্রায়, বা যখন রাত্রি 12টা-1টা বেজে গেছে, তখনই ওনারা খুব চিন্তিত হয়ে গেছে। 10টা-11টা থেকেই তো চিন্তা শুরু হয়ে গেছে, তাও ভাবছে ফিরে আসবে। 12টা, 1টা, 2টো, মেয়ে বাড়ি ফিরছে না। তখন তো তারা ভীষণ ভয় পেয়ে গেছে, সারা রাত মেয়েকে খোঁজাখুঁজি করেছে ওই পাড়ার মধ্যে। লোকের বাড়ি গিয়ে ইভেন জিজ্ঞেস করেছে যে এসছে কিনা। পাড়াতেও এটা চাউর ছিল, মেয়েটার মাথার রোগ আছে। কেউ এটাও বলতো যে ওকে না ভূতে ধরে রয়েছে, কারণ ওদের বাড়িটা ভালো না, মেয়েটাকে ভূতে ধরে আছে। সুতরাং দেখো, পাড়ার লোক যে ওর সঙ্গে কমিউনিকেট করবে এটাও ভাবা যায় না। বা কিন্তু কেউ বলতে পারতো, ওরা সব জায়গায় গিয়ে খবর নিয়েছে, কেউ কিন্তু বলতে পারেনি। তারপরে সকাল হতেই ওরা থানায় চলে যায় এবং থানায় গিয়ে একটা মিসিং কমপ্লেন দায়ের করে। মেয়েটার একটা ছবি দেয় যে এরকম আমাদের মেয়েকে পাওয়া যাচ্ছে না, একদম পুলিশ নিয়েও নিয়েছে ডায়েরি। সেই দিনই ডায়েরি করে এসেছে, সেই দিনই বিকেলটা মানে 3টে 3:30 এরকম, ওদেরই পাড়াতে একজন ভদ্রমহিলা থাকেন, উনি এদের বাড়িতে ফোন করে জানায় যে দেখো, ওদের মানে যে ভদ্রমহিলা ফোন করছেন তার বাড়ির থেকে মানে একটু এইদিকে বাড়ি, ওই রাস্তার ওই পারে আর একটা বাড়ি ছিল, সেটা পরিত্যক্ত একটা বাড়ি। আজকে প্রায় অনেক দিন হয়ে গেলে বাড়িতে কেউ থাকে না, ঠিক আছে, পোড়ো বাড়ি টাইপের, ভুতুড়ে মার্কা দাঁড়িয়ে আছে বাড়িটা। দরজা জানলা ভাঙা, বারান্দা ভাঙা, বাড়িতে কেউ ঢোকে না,
এমন একটা পরিবেশ। সাপ খোপ ছুঁচো বোধহয় কাঁকড়া বিছে সবারই আনাগোনা আছে ওখানে, মানুষ ব্যতিরেকে। তো উনি বারান্দায় কাপড় মেলতে বেরিয়েছিলেন, তখন ওনার দেখে সন্দেহ হয় ওদের সোজাসুজি ওই বাড়িটার জানলা দিয়ে মনে হচ্ছে যে ওইখানে কেউ একটা শুয়ে আছে। এই মেয়েটাই বুঝতে পেরেছিলেন ভদ্রমহিলা যে এই মেয়েটি শুয়ে আছে, বা হয়তো বোঝেননি, একটা বলার জন্য যে আমার মনে হলো ওখানে একটা মেয়ে শুয়ে আছে, আপনারা তো গতকাল খুব খুঁজছিলেন, দেখুন না একবার, হতে পারে যে পম্পি। তো যাই হোক, তখন এই কথাটা বলতে ওর দাদা কাকা সঙ্গে সঙ্গে আসে এবং এসে সত্যি উদ্ধার করে মেয়েটাকে। অরিত্র যখন বাড়ির মধ্যে ওরা ঢুকেছে, যে ঘরের মধ্যে মেয়েটা আছে, ওই দৃশ্য দেখে না ওদের বাড়ির সবার জাস্ট পায়ের তলা থেকে মাটি সরে গেছে। কেন? এমন দৃশ্য ওরা দেখেছে। একটা মেয়ে ওইভাবে ওই ঘরের মধ্যে শুয়ে রয়েছে, তার চারিপাশে ছুঁচো ইঁদুর ঘুরছে, পায়ের মাংস খুবলে খেয়েছে ইঁদুর কিছুটা, তারপরে গায়ে কোথাও কোথাও কালো কালো ছোপ হয়ে গেছে, র্যাশ বেরিয়ে গেছে ওইটুকু টাইমের মধ্যে। সব থেকে আশ্চর্য ব্যাপার, মেয়েটার পিঠের যে শিরদাঁড়া তার কাছে প্রায় এতটা মাংস খোবলা হয়। মেয়েটার কোনো জ্ঞান ছিল না, প্রচুর ব্লাড বেরিয়েছে, কালো হয়ে গেছে জায়গাটা। একদিনে কি করে হলো আমি জানি না। তা মেয়েটাকে নিয়ে এবার ওরা ভাবছে কি ইঁদুরে খেয়েছে, কি করেছে, ইনফেকশন হতে পারে, কাঁকড়া বিছে কামড়েছে কিনা সেটাও কেউ জানে না। মেয়েটাকে যখন ওখান থেকে ওরা নিয়ে বেরিয়েছে তখন অলরেডি মেয়েটা সেন্সলেস, এবং পাড়ায় অদ্ভুতভাবে রটে গেছে মেয়েটা মারা গেছে। আচ্ছা, ঠিক আছে, মানে ওইভাবে যে বার করেছে পাড়ায় রটে গেছে মেয়েটি মারা গিয়েছে। তো যাই হোক, তারপরে মেয়েটাকে রানাঘাট হসপিটালে ভর্তি করা হয়, ট্রিটমেন্ট চলে, অক্সিজেন ফক্সিজেন সব দেওয়া হয়, এবং বিভিন্ন জায়গায় ওই ছুঁচোতে কামড়েছে তারও ওরা একটা অ্যান্টিডোজ দেয় যাতে না কোনো রকম জীবাণুর থেকে, ওই যে বললাম কদিন আগেই তো করোনা, হ্যাঁ মানে করোনা নিয়ে তো কদিন তো হলোই এরকম। তো মেয়েটার সেরকম চলছে আর কি ট্রিটমেন্ট। তো পিঠের ঘাটা ধীরে 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 রিকভারি করলো, পায়ের ঘাটা শুকোচ্ছে না, কুনুয়ের ঘাটাও মোটামুটি শুকিয়েছে, পায়েরটা কিছুতেই শুকোচ্ছে না। একদিন রাতে ওর মা সব কাজকর্ম সেরে টেরে মা এসছেন শোবে, দেখছে মেয়ে এরম উবু হয়ে খাটের মধ্যে কিছু একটা করছে। আমার মা, কি করছিস রে? আবার ওকে তো কিছু বলা মুশকিল, ওকে গায়ে হাত দিয়ে ডাকতে গেলে শুধু ধাক্কা মেরে ফেলে দেয়, অনেক কিছু করে। তো মায়েরও ভয় আছে, মা দূর থেকে কি করছিস রে, কি করছিস রে, ডেকে ডেকে মা যে সামনে গেছে, গিয়ে দেখছে পায়ের বুড়ো আঙুলটা মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে খাচ্ছে মানে চেবাচ্ছে বুড়ো আঙুলটাকে বেশ এরমভাবে দৌড়ে, এবং অদ্ভুতভাবে আঙুলটা যে চিবোচ্ছে, আঙুল থেকে তো রক্ত বেরোচ্ছে, যেটা ওর হাতে লেগেও যাচ্ছে, পা থেকেও বইছে। ও সেটাকে কি বলবো, মানে ওরা যেরমভাবে আমার সামনে ব্যাপারটা তুলে ধরেছে, বলছে দিদি আমরা যখন কিছু ঝোল ঝোল খাবার টাবার খাই তখন হাত থেকে বয়ে পড়লে আমরা চেটে নিই না এরকম করে, ওইভাবে চেটে নিচ্ছে ব্লাডটাকে, র্যালিশ করে টেস্টি জিনিস খাচ্ছে, যেন খুব টেস্টি কিছু খাচ্ছে, যেন মনে হচ্ছে ওকে দেখে চিকেন বা মটনের কোনো আইটেম খাচ্ছে, এবং বহু জন্ম খেতে পাইনি এমনভাবে খাচ্ছে। সঙ্গে সঙ্গে ওর মা দেখে তো না পাচ্ছে ওকে ধরতে, না পাচ্ছে কিছু বলতে, তারপর বাড়ির অন্যান্যদের ডেকে এনেছে যে তাড়াতাড়ি চলুন, পাটা ওরকমভাবে কামড়াচ্ছে, ভীষণ রকম রক্ত বেরোচ্ছে, হেনা দানা। তো যাই হোক, সেই রাত্রিটা তো ওরা যেমন করে হোক মেয়েটাকে আটকালো, মেয়েটা যেই টানাটানি সবাই মিলে করেছে, প্রচণ্ড রাগ দেখিয়েছে, রাগ দেখিয়ে টেকে হঠাৎ খিঁচুনি উঠে গেল, তারপরে সেন্সলেস। তারপরে বোঝা গেল পায়ের ক্ষতটা ও সারতে দিচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, তো সেটাও ধীরে 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 হাতে পায়ে চারিদিকে তো পুরো কালো কালো করে ফেলেছিল। মেয়েটির দাঁতগুলো অসম্ভব কালো, যেন মনে হচ্ছে যে কয়লা চিবিয়েছে, এত কালো দাঁতগুলো। আর বিভৎস রকমের, মানে যখন আমার কাছে এসেছিল এমন আমি দেখেছিলাম মুখ থেকে একটা অদ্ভুত গন্ধ বেরোতো মেয়েটার। কথা বললে ধরো অনেকটা ডিস্টেন্সেই বসে রয়েছে, কিন্তু মুখটা খুললেই অনেকটা গন্ধ বেরোতো, সেটা খুব ডিস্টার্বিং ছিল।
ইভেন আমরা কাজ করেছি খুব কষ্ট করে, কারণ ওর গা থেকেই শুধু না, মুখ থেকেও একটা ব্যাড স্মেল অলওয়েজ বেরোতো। তো আমরা ভাবতাম যে ওইভাবে ব্লাড ফ্লাড খায় হ্যানা ত্যানা, তো হতে পারে হয়তো সেইভাবে ক্লিন করে না, হতে পারে। তো মেয়েটার খাবার খুব বাড়িয়ে দিয়েছিল, মাংস খুব খেত, যেটা আগে খেত না। এমনও হয়েছে যে প্রত্যেক দিন মাংস করেই দিতে হবে। আর একটা খুব বিচ্ছিরি জিনিস করতো, সেটা হচ্ছে বাড়ির সবাই যেকালে ওদের রান্নাঘরের সামনে বিরাট একটা জায়গা, তো সবাই ওখানটা মাটিতে বসে খেত। ও কি করতো, মাংস হোক, ভাত হোক, মাছ হোক, যা হোক, সেটা নিয়ে এসে নিজের বিছানায় বসে খেত। এইটা নিয়ে বলতে গেলে চূড়ান্ত অশান্তি। এমনও হয়েছে যে তাহলে আমি খাবোই না, ভাতের থালা ছুঁড়ে ফেলে দিত, ঘর বন্ধ করে বসে থাকতো, কাউকে ঘরে ঢুকতে পর্যন্ত দিত না। দিন রাত পর্দা বন্ধ, ঘরের মধ্যে চুপটি করে বসে আছে, খাবারটি নিয়ে চট করে ঘরে ঢুকে যেত, আর কোনো সিন নেই। তো এইগুলো তো বেশ চলছিল। মেয়েটা তখন একটু একটু ওই বাইরে বেরিয়ে যাওয়ার ইনসিডেন্টের পরে ঠিক হচ্ছিল। এরম করতে করতে জানুয়ারি মাসের এই ধরো 15 তারিখ হবে, এই দিন একটা বীভৎস ঘটনা ঘটে। জানুয়ারি মাসের 15 তারিখে? হ্যাঁ, একটা বীভৎস ঘটনা ঘটে। কি হয়, মেয়েটার মা অকাতরে ঘুমোচ্ছেন, অকাতরে। অরিত্র, এই দিন যে ঘটনাটা ঘটেছিল, ওনাদের বাড়ির প্রত্যেকটা লোকের জাস্ট ঘুম কেড়ে নিয়েছিল। এই দিনের পর থেকে আমার মনে হয় যতদিন না কেসটা সলভ হয়েছে, কেউ বোধহয় রাতে শান্তিতে ঘুমোয়নি, আমার ব্যক্তিগত মতামত। এবং ওরা আরম কিছু বলেওছে। ওদের ঘর থেকে একটা উচ্চ চিৎকার ভেসে আসে। পাশের ঘরেই দাদা বৌদি শুয়ে রয়েছে, তার ঠিক ওপরেই তার কাকা কাকিরা থাকেন। প্রত্যেকে কিন্তু চিৎকারটা শুনেছে, কিন্তু অদ্ভুতভাবে কেউ ওঠেনি। না, কেউ ওঠেনি। একটা মানে হৃদয় বিদারক একটা চিৎকার, যেন কারো জীবন বের করে নিচ্ছে, এরকম একটা চিৎকার। সেদিন কি হয়েছিল, ওর মা ঘুমোচ্ছে, তো এবার শীতকাল, তো গায়ে তো কম্বল দিয়ে লেপ চাপা দিয়ে মানুষে ঘুমায়, তার কম্বল চাপা দিয়ে মা ঘুমিয়েছে, মেয়ে পাশে শুয়ে থাকে ইউজুয়ালি। তো ওর মা হঠাৎ করেই মানে এমন একটা ফিল করে যে তার মানে পায়ের দিকে বোধহয় বুড়ো আঙুলটা ছিঁড়ে গেল। ওর মা চিৎকার করে উঠেছে, ঘুম চোখে না বেচারি। তার আগে মাকে একবার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, তার হাঁটুতে প্রচণ্ড ব্যথা। তো ওর মা চিৎকার করে উঠেছে, উঠে দেখছে যে মেয়ে পাশে নেই, আর ওই পায়ের দিকে মাটিতে বসেছে, বসে মাথা নিচু করে কম্বলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে মাথাটা, দিয়ে মায়ের বুড়ো আঙুলটা কটমট করে চেবাচ্ছে। এইবার ওর মা যখন প্রথম এটা দেখেছে, দেখো আমাদের একটা কি আছে, একটা সহজাত প্রবৃত্তি আছে যে আমরা বডি সবসময় নিজেকে প্রোটেকশন দেয়। যখন ওর মায়ের এই পাটা ও চিবোচ্ছে, ওই যে নখটা না টেনে নিয়েছে, নখটা ছিঁড়ে নিয়েছে, তখন ওর মায়ের ঘুমটা ভেঙে গেছে আর কি, বুঝেছো বাবা। মানে আমি ভাবছি যে সেই দিন উনি কি নরক দেখেছেন, কি নরক টেনে নেওয়া, মানে মারাত্মক যন্ত্রণা, মারাত্মক লেভেলের। ওর মা বলছে আমি তখন আর বুঝতে পারছি না যে আমার পায়ের কাছে কে বসে রয়েছে, আমার মেয়ে কি আমার পায়ে ব্যথা ম্যাম, তাও আমি একটা নয় 2-3টে লাথি মেয়ের মুখেই মেরে দিয়েছি, কারণ আমাকে তখন তো বাঁচতে হবে। ওর মা যেই সপাটে 2-3টে লাথি মেরেছেন উনি, যেই মেয়ে পড়ে গেছে মাটিতে, পড়ে গিয়ে মেয়ের খিঁচুনি উঠে গেছে। এবার ওই যে খিঁচুনিটা উঠেছে, তখন মনে করো ওর মা পা থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে, ওই অবস্থায় বেচারি কাঁপতে কাঁপতে গিয়ে উঠে দরজা খুলেছে, পাশের ঘরে ছেলে বউ শুয়ে, তাদেরকে ডেকেছে। ওরা বলছে আমরা না কেমন একটা ঘোরে চলে গেছি, আমরা ম্যাম উঠতে পারছি না, নেশা মতো লাগছে। ওরা এসে দেখছে বোন এরকম হচ্ছে। আর ওর মা যখনই ছেলে দরজাটা খুলেছে, তার কিছুক্ষণ পরে ওর মা ওখানেই সেন্সলেস হয়ে যায় এবং মা না সরু পাড়ের সাদা শাড়ি পরেন, ভদ্রমহিলা, স্বামী মারা গেছে আগেই বলেছি, কাপড়ে রক্ত ভর্তি, মানে কোথা থেকে রক্ত বেরোচ্ছে ওরা বুঝতে পারছে না, কাপড়ের নিচটা পুরো রক্তে ভেসে যাচ্ছে। ঘরে পায়ের ছাপ ফেলতে ফেলতে ওর মা গেছে, বিছানা হলুদ রঙের চাদর, সেটা পায়ের দিকে পুরো ব্লাডে ভিজে গেছে, লেপের যে সাদা কভার সেটা শুদ্ধ ব্লাডে ভিজে গেছে।
তুমি একবার ভাবো, আমরা একটু রক্ত দেখলে কেমন প্যানিক করি, আর সেখানে এত রক্ত। ওরা তাড়াতাড়ি ঘরে ঢুকে এবং ঘরে ঢুকে দেখছে মেয়েটা মাটিতে তখনও কিন্তু কাঁপছে, ওরম কাঁপছে থরথর করে এবং খিচুনি মতো হচ্ছে, যেটা হয়। এবং তখনও মেয়েটার মুখে, মানে চিন্তা করার, মায়ের যে নখটা টেনে নিয়েছিল না, নখটা তখনও মেয়েটার মুখে। ওটা কিন্তু ওরা পরে আবিষ্কার করেছে, তখনও ছিল। এবং কিছু বোধহয় এখানে ডালা কিছু ছিল মেয়েটার মুখের মধ্যে, খুবই ডিস্টার্বিং এটা শুনতে এবং দেখতে। কিন্তু মেয়েটার মায়ের পায়ের মাংস ছিল। মেয়েটা বাস্তবেই নিজের মায়ের পায়ের অর্ধেক বুড়ো আঙুল খেয়ে নিয়েছিল। ঠিক আছে, বাড়ির লোক তাড়াতাড়ি করে মেয়েটাকে, যখন অজ্ঞান হয়ে গেল মেয়েটা, তো তখন ওরা ক্লিন করেছে মেয়েটাকে। তখন মুখের ভেতরের থেকে মায়ের পায়ের বুড়ো আঙুলের নখ পায়। এবং ওর মা আমাকে এটাই বলেছিলেন যে আমি যতটা না ব্যথা পেয়েছি তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি। যে আমার মেয়ে, আমার একটু লাগলে আমার মেয়ের বুক ফেটে যায়, সেই মেয়ে আমার পায়ের বুড়ো আঙুল চিবিয়ে খেয়েছে। এটা খুব প্যাথেটিক, খুবই প্যাথেটিক। আমি শুনেও ভীষণ কষ্ট পেয়েছি। এটা আমি ভাবছি মা কী করে সহ্য করেছেন, কারণ কোনো সন্তান তো দেখো চায় না ইচ্ছাকৃত মাকে কষ্ট দিতে। সেখানে একটা এত বড় কষ্ট, খুব প্যাথেটিক ছিল। তো যাই হোক, সেই দিনের পর থেকে বাড়ির অন্য লোক তো ছেড়ে দাও, মাও মেয়ের পাশে শুতে ভয় পারত, মানে ভয় পেতেন আর কি, প্রচণ্ড ভয় পেতেন। বলছে আমার মেয়েকে আমি চিনতে পারছিলাম না, যেটা আমার মেয়ে না অন্য কেউ। আর সেই দিন থেকে মেয়েটির ঘরে ওর মায়ের শোয়া বন্ধ হয়ে গেল এবং বাইরে থেকে ওরা তালা দিয়ে দিত। ঠিক আছে, মেয়ে রাতে শুতো। তারপরে বেশ কাটছে, ওকে না ওর মতো সবাই ছেড়ে দিয়েছে। ঠিক আছে, অনেক ঠাকুর বাড়ি, অনেক এই সেই ওই মসজিদ, অনেক কিছু করেছে। এই মেয়েটার জানি না কেন কিছুই হচ্ছিল না। বা বলতে পারি যে একটা সময়ের ভোগান্তি, প্রত্যেকটা মানুষের কিছু কার্মিক ইস্যুও থাকে, ভুগছিল। তারপরে এই ভদ্রলোক একদিন এর সাথে দেখা হয় এবং ভাগ্যক্রমে ইনি তখন বলে, তখন পাড়ায় এই খবরটা খুব চাউর হয়ে গেছিলো যে ওর মায়ের পা খেয়ে নিয়েছে, ঘরে প্রায় দিনই মাথা ফাটাফাটি করছে, এসব হচ্ছে, পাশের বাড়ির লোক সব চিৎকার শুনছে। কেসটা খুব কুখ্যাত হয়ে যায়। এবং তখন ওই ভদ্রলোক ওদেরকে, চিন্তা করো কবে বলেছে জানো, ওই ভদ্রলোক প্রথম ওদের বলেছিল অক্টোবরে, 2025 অক্টোবরে। ঠিক আছে, কিন্তু দেখো ভাগ্য কেমন, ওরা জানার পরেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেনি। ওরা আমার সাথে কন্ট্যাক্ট করলো তাও 2026 ওই জানুয়ারি করে, এতটা সময়ের পরে। মানুষের টাকা পয়সারও ব্যাপার থাকে, সময়েরও ব্যাপার থাকে। তারপরে যখন যোগাযোগ করলেন, তারপর তো তুমি জানোই যে যোগাযোগ করার পরে আমি বললাম এইবার আসল লড়াইটা শুরু হলো আমাদের। কারণ যে করে হোক আমার গুরু পারমিশন দেননি আমি ওখানে যাই, তখন তাতেই বুঝতে পারছো নিশ্চয়ই সোলটা কতটা পাওয়ারফুল। এবং একটা সেফ জায়গা থেকে আমাদের লড়াইটা করতে হতো, অবশ্যই ঈশ্বরের সাহায্য নিয়ে। তিনি ছাড়া তো কেউ কিচ্ছু করতে পারবেন না। তো এমত অবস্থায় আমাদের যেটা হলো, প্রথম যে মেয়েটাকে আমরা কী করে বাঁচাবো, মেয়েটাকে আনাটা খুব কঠিন। ওর দাদাকে বললাম, ও যদি না ঠাকুরের নাম করে, ও হনুমান চালিসা যদি না পড়ে, তাহলে তোমরা করো, আপনারা করুন না বাড়িতে। বলছে এরম আমরা চেষ্টা আগে করেছি, কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, কাউকে বেধারক মারছে, নিজে এমন মাথা ফাটাফাটি করছে চিন্তা করতে পারবেন না, রক্তারক্তি হয়ে যাচ্ছে। তাহলে ম্যাডাম কি করব, আমাদের পক্ষে সম্ভব না। তাই বললাম তাহলে ব্লুটুথে বাজাও, ব্লুটুথে নৃসিংহ কবচ বাজাও, একাদশমুখী হনুমান কবচ বাজাও, যত রকম ভালো কিছু করা যায়, হনুমান চালিসা বাজাও। ওকে যে করে হোক ওকে একটু ফ্রি করতে হবে। ও যদি কিছুক্ষণের জন্য ফ্রি হয়, তখন আমরা একটা জিনিস দিয়ে রেখেছিলাম যেটা পড়ালে পজেশনটা চলে যাবে অন্তত কিছু দিনের জন্য। প্রথম ব্লুটুথ নষ্ট হয়ে গেল, ফোন করে বলল ম্যাম ব্লুটুথ নষ্ট হয়ে গেছে। আমি বললাম কিন্তু তাহলে আবার কিন্তু বাজাতে তো হবে। ওরা আবার কিনে আনলো ব্লুটুথ, আবার নষ্ট হয়ে গেল। যে ম্যাম আবার নষ্ট হয়ে গিয়েছে। আমি
তাহলে এবার উপায়? তখন অরিত্র আমরা বুঝতে পারলাম কোনোভাবেই একে সোজা পথে কিছু করা যাবে না। তখন আমরা একটা ব্যাঁকা পথ অনুসরণ করলাম। আচ্ছা। দেখো, যেমন খারাপ এনার্জি থাকে তেমন তো অনেক ভালো সোলও থাকেন, যারা হয়তো কখনো কোনো কাজের থ্রুতে আমাদের সাথে তাদের একসময় কোনো রকম কমিউনিকেশন হয়েছে এবং তাকে আমরা কোনো কার্স থেকে হয়তো বাঁচিয়েছি এখন, বা মুক্ত করেছি বলতে পারি। সব কিছুর মালিক ওপরওয়ালা, আমরা চেষ্টা করেছি এবং তার সেটা মুক্তিও ঘটেছে। ফলে একটা কমিউনিকেশন থাকে, কিন্তু হয়তো তিনি সুইসাইড করে যেহেতু মরেছেন, জীবদ্দশায় যে টাইম, যতটুকু টাইম এই পৃথিবীতে থাকার তাকে থাকতেই হবে এবং প্রত্যেক দিন কী কী ভোগ করতে হয় তুমিও জানো। কিন্তু একটা কার্স থেকে তারা মুক্তি পেয়েছে। তো এইরকম সোলকে আমরা যদি সাহায্যের জন্য কল করি এবং তার সাথে আমাদের কিছু চুক্তি করতে হয় যে তাকে মুক্তিটা আমরা তাড়াতাড়ি দেওয়াতে পারবো, তাহলে তারা অনেক সময় কথা শোনেনও। এবার দেখো, আমরা তো আর সেরকম নই যে তান্ত্রিক খারাপভাবে ওকে ইউটিলাইজ করে আর ওর কথা শুনবো না, এটা তো হয় না। এথিক তো সব কিছুতেই লাগে, তাই না? তো আমরাও চেষ্টা করি সেরকম একটা সোল খোঁজার, এরকম কাজের পারপাসে যাকে সত্যিই মুক্তি দেওয়া সম্ভব। আমরা তেমন একজনকে খুঁজেও পাই। আচ্ছা। তখন আমরা তাকে ভীষণ রকমভাবে কল করি এবং রিকোয়েস্ট করি যে কিছু সময়ের জন্য, মানে 24 ঘন্টার মধ্যে একটা টাইম অন্তত যে কোনো সোলকে পজেশন ছাড়তে হয় ওই বডিটা, পার্টিকুলার বডিটার থেকে। এই সোলকে আমরা রিকোয়েস্ট করলাম ওই টাইমটা যদি কাইন্ডলি আপনি পজেস্ট করেন ওকে। পজেস্ট করলে কি হলো, এই আর ঢুকতে পারবে না। আর ওর ভেতরে নিজের যে সোল, মেয়েটির যে নিজের সোল আছে, সে তো কন্টিনিউ লড়াই করছে না, এ গেলে কি একটু সাপোর্ট পায়। তখন আমরা বললাম যে আর বাইরে থেকে আমাদের যা করার আমরা করব, একটু খালি ওকে ঘর থেকে বাইরে বার করে আনতে হবে, বাকিটা আমরা দেখছি, যেটা আমরা বার করতে পারছিলাম না। ওফ, বাই দ্য গ্রেস অফ গড, মানে ভগবানের এমন অসীম কৃপা অরিত্র, আমরা সাকসেসফুল হই। আচ্ছা। একটা 24 ঘন্টার মধ্যে একটা টাইম, ব্রহ্ম মুহূর্ত, সেই সময় প্রতিদিনই এই যে ব্যাড এন্টিটি যে সেই মেয়েটিকে ছাড়তো। আর সেই সময় একদিন সুযোগ বুঝে ভালো যে সোল সে একে পজেস্ট করে এবং সেই দিনই মেয়েটির বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। তারপরে নিয়ে আসি আমরা, মানে আমাদের কাছে মেয়েটাকে আনা হয় এবং আমরা খুব তাড়াতাড়ি মেয়েটিকে একটা সুলেমানি হাকিকের মালা, হাতে দিয়ে হচ্ছে তোমার 10মুখী রুদ্রাক্ষ, গলায় দিয়ে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। আচ্ছা, এটা কি ওই দিনের কথা বলছো যেই দিনের আমি ভিডিওটা দেখেছিলাম যে মেয়েটা সেন্সলেস হয়ে গেছিল তোমারই সামনে? না না, ওইটা না, ওটা তো সেকেন্ড টাইম হয়েছিল। আমি ফার্স্ট বলছি যখন মেয়েটিকে আমার কাছে আনা হয়, বললাম যে তোমাকে যে আমি দেখে বিশ্বাস করতে পারছিলাম না, এটা ওই দিনের কথা। পিঠ জুড়ে যখন স্ক্র্যাচের দাগ পড়েছিল, হ্যাঁ, পায়ে পিঠে, এবং ওই যে বললাম না যখন ঢুকছে ফার্স্ট টাইম আমি দেখে ভাবলাম বাবা এই মেয়েটাই তো, কারণ আমি তো অন্যরকম ছবি দেখেছি, ওরা কারেন্ট ছবি আমার দেয়নি। তো যাই হোক, আর তুমি যে ভিডিওটা দেখেছো সেটা হচ্ছে সেকেন্ড টাইম, ওটা ফাইনাল এক্সরসিজমের টাইম ছিল। আচ্ছা। তো তখন আমরা মেয়েটাকে সাথে সাথে আমাদের কাছে বসে মেয়েটাকে আমরা ওই রুদ্রাক্ষ এবং সুলেমানি হাকিক দিই, ওর অরাটাকে প্রোটেকশন দিয়ে দিই যাতে আর পজেশন সম্ভব না হয় ওই ব্যাড এন্টিটির দ্বারা। এবং মেয়েটিকে আমরা কি করি, যেহেতু একবার সাকসেসফুল হয়েছিল বজরংবলীজির সিঁদুর দিয়ে মেয়েটা ভালো ছিল, তো আমরা ওই জিনিসটাকেও অনুসরণ করি যে ওকে বজরংবলীজি চালিসা পড়াবেন বা বালিশের নিচে রাখবেন, হোয়াটএভার। আর পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব মেনটেন করতেই হবে, সাথে সাথেও ঘর পরিষ্কার করুন, বিছানার চাদর টাদর পাল্টে দিন, হোয়াটএভার, যেটা হওয়া সম্ভব। ইদানিং মেয়েটার ঘরের মধ্যে একটা জিনিস খুব হচ্ছিল, উই পোকার বাসা, উই পোকার লাইন তৈরি হচ্ছিল গোটা দরজা জুড়ে। এরা সেটা বারবার সরিয়েছে কিন্তু ওটা বারবার ব্যাক করেছে। ঠিক আছে, তো আমাদের একটা রেকির হোলি ওয়াটার হয়, রেকি দিয়ে আমরা একটা পবিত্র জল তৈরি করি, সেটা স্প্রে করি আমরা, যদি নেগেটিভ এনার্জি দ্বারা তো চলে যায়, সত্যি চলে গেছিল। তো তারপরে মেয়েটাকে আমরা যেহেতু এই ধরনের কবচ দিয়ে মেয়েটার গাত্রবন্ধন করে দিই, তো তখন আর এই যে গুড সোলও যে আছে, দেখো ওদের তো কিছু একটা জায়গা তো ওদেরও থামতে হয়, সোল তো যতই হোক সে তখন আর পজেশন করেন না বা করতে পারেন না।
আর তার সেটা প্রয়োজনও ছিল না, কারণ কবজ দেওয়া হয়ে গেছে। তখন গুড সোল যিনি ছিলেন তাকে আমরা থ্যাংক ইউ জানাই, এবং তাকে যা যা আমরা বলেছিলাম যে হ্যাঁ তোমার মুক্তি দেওয়া হবে তোমাকে, বা তোমার জন্য এটা করা হবে, সেই সব রিচুয়ালও আমরা কিন্তু করতে শুরু করি, যেহেতু কথা দেয়া হয়েছিল। এই মতো অবস্থায় যেটা দেখা গেল সেটা হচ্ছে মেয়েটা ওইগুলো হাতে পড়ে থাকে, গলায় পড়ে থাকে, সুলেমানি হাকিকের মালা থাকে তার গলায়। সমস্যা কিছু হয়নি, বেশ চলছিল, মেয়েটা বেশ কদিন ভালো ছিল, কোনো প্রবলেম হয়নি। কিন্তু ওই যে বলে না যে সমস্যা যখন আসে মানুষের তখন বুদ্ধি বিভ্রম ঘটে, সেটাই মেয়েটার সাথে ঘটেছিল। একদিন মানে মেয়েটার আমার কাছে আসার প্রথমবার যেদিন নিয়ে আসলো, তার পরের বার মাঝখানে একদিন নিয়ে আসবে মেয়েটাকে, এটা তার আগের দিন রাতের কথা তোমাকে বলছি। মেয়েটা টয়লেটে যাচ্ছে, আমি কিন্তু বলেছিলাম তুমি গলার রুদ্রাক্ষটা খুলতে পারো, সুলেমানি হাকিক খুলতে পারো, কিন্তু একেবারেই তুমি কিন্তু হাতে যে রুদ্রাক্ষ রয়েছে অর্থাৎ 10মুখী রুদ্রাক্ষটা খুলবে না। মেয়েটা সব খুলেছে, ওই 10মুখী রুদ্রাক্ষটাও খুলতে যাচ্ছে। লাকিলি ওর মা দেখে ফেললো, ওর মা দেখে আটকে দিল, কী করছিস, ওটা কেন খুলছিস? মেয়েটা বলছে হ্যাঁ তাই তো, আমি না। এবার দেখো রুদ্রাক্ষ গায়ে থাকাকালীন পজিশন হয়েছে এটা আমি বলবো না, কিন্তু মেবি ওই দুটো জিনিস খুলে যাওয়ার পর আমার মনে হয় পার্শাল পজিশন হয়েছিল, তো ওটা খুলতে যাচ্ছিল কিন্তু খুলতে পারিনি, মা বাধা দেন। পরের দিন আমার কাছে আসে, আমি নর্মালি আমাদের যা রিচুয়াল করার করলাম, বাড়ি গেল মেয়েটি, বেশ ভালো চলছিল, ঠিকঠাক ছিল। ফাইনাল এক্সরসিজমের আমরা একটা ডেট দিয়ে দিলাম যে এই দিন আসতে হবে, এই দিন আমরা কিন্তু যে প্রত্যঙ্গীরা যে হোম হয় সেটা আমরা করব, কেন ততদিনে বিপরীত প্রত্যঙ্গীরা যে তো ততদিনে আমরা বুঝে ফেলেছিলাম যে অ্যাকচুয়ালি কে আছে আর কে কি করছে। মানে এখানে এক্সরসিজমটা বলতে তুমি বোঝাচ্ছ যে তোমরা দশমহাবিদ্যার প্রয়োগ করেই একদম ওই প্রক্রিয়াটাকে অ্যাপ্লাই করেছো? একদম। ওকে। তো যাই হোক, আমরা সেদিন আমাদের হোম করার কথা, এবং হোমের পরে তুমি যে ভিডিওটা দেখেছো সেটা কিন্তু হোমের পরের টার্নটা ছিল, ঠিক আছে? আচ্ছা। হোম হওয়ার পরে ও গিয়ে বসেছিল, কিন্তু তখন এটা হয় আমরা দুটো পার্টে হোমটা করি। এক হচ্ছে হোম আগে হয়, তারপরে পেশেন্টকে আমরা কি করি, মন্ত্র জপ করি, আমরা একটা মালা পরিয়ে দিই, পরিধান করিয়ে দিই, তারপরে আবার ফাইনাল হোম হয়। দুবার করে হোম হয়, প্রত্যঙ্গীরা হোমটা দুবার করে, একবার ওনার আবাহন আর একবার আহুতি, এটা করতে হয়। তো যাই হোক, তো সেই দিন ছিল মানে বিপরীত প্রত্যঙ্গীরার হোমটা করার ছিল, ঠিক আছে? তার আগের দিন মেয়েটা কি মন গেল আমি ম্যানিকিওর করব, ভালো আছে তো, 1-2 মাস বেশ ভালো ছিল, আমি ম্যানিকিওর করব। তা ওর মা বলছে ম্যানিকিওর করবি না, পাশের ঘরে ওর যে খুড়তো বোন আছে তাকে ম্যানিকিওর করতে আসে, না আমিও করব। তা ওর মা অনেক করে মানা করেছে যে করিস না, এই কালকেই তো একটা কাজ আছে বল, তোকে তো এখন এইসব করতে গেলে তাহলে তো এটা খুলতে হবে, তাহলে কুনুই থেকে করবি, উপরের হাত থেকে করবি না। ও মাকে বলেছিল হ্যাঁ ম্যানিকিউর হাতে করে, ম্যানিকিওর হাতে করে, যারা করে মানে পেডিকিওর পায়ে করে, আচ্ছা হোয়াট এভার। তা যাই হোক, ও ওটা বলেছিল আমি এটা করব। বাড়িতে যেহেতু আসছে, তা কি বলবো, মানে ওদের মানিটারি অবস্থাও যে খুব ভালো তা না, ওই যে বললাম যে ভাগ্য, মা রাজিও হয়ে গেল। তো ঠিক আছে, এলো মা, একটাই ওকে শর্ত দিল যে কুনুই থেকে করবে, ওপরে ওঠা যাবে না। তা যিনি কাজটি করতে এসছে তিনি তো সামহাও বলেছে যে ম্যাডাম এটা খুললে ভালো হতো, কেন এইভাবে রাখলে একটু অসুবিধা হয় আমাদের। ঠিক আছে, ও খুলে রেখে দিয়েছে। উইদিন 30 মিনিটস কাজ সম্পূর্ণ হয়নি। তুমি চিন্তা করতে পারবে না, মেয়েটা একটা হাত কাটা টাইপের নাইটি পরে ঘরে বসেছিল। এক দৌড়ে চোখের পলকে যে মেয়েটা কাজ করছিল তাকে ধাক্কা মেরে এক দৌড়ে গিয়ে ওদের বারান্দাটা, ছোট্ট বারান্দা, হ্যাঁ নিচু, ওই তোমার শিকের রেলিং মতো দেয়া, তার উপর থেকে লাফ মেরে দেয়, দোতলার বারান্দা থেকে। এবং মানে এত র্যাপিড, যে মেয়েটা গেছে তার বাড়িতে কাজ করতে, সে যে কি অনুভব করেছে আমি তখন জানি না। ওর এই কীর্তি দেখে ও তো পড়েই গেছে, পড়ে মাথা ফ্র্যাকচার হয়েছে, কুনুইতে লেগেছে, পা ফ্র্যাকচার হয়েছে,
তুমি চিন্তা করো অবস্থা, কি অবস্থা মেয়েটার। সঙ্গে সঙ্গে তো ওকে নিয়ে তুলে নিয়ে গিয়ে, তোমাকে তো আমি বলেইছিলাম, আবারও সেই রানাঘাট হসপিটাল, সেখানে মেয়েটাকে যাই হোক ওরা বললো যে হয়তো নাও বাঁচতে পারে। খুব খারাপ অবস্থা হয়েছিল, আইসিইউতে ছিল মেয়েটা। আমরা ভেবে নিয়েছিলাম যে এরপরে আর সম্ভব না, কেন কি আইসিইউতে ঢুকিয়ে দিয়েছে, এরপরে তোর প্রাণটাকে বের করে নেওয়া খুব ইজি, কারণ শরীরে তো কিছু রাখতে দেবে না, তাই না? তো ডে বাই ডে যা হচ্ছিল, ওর না হার্টবিট কমছিল। ওখান থেকে ওরা এসএসকেএমে ট্রান্সফার করে দিল, ঠিক আছে, আচ্ছা। যে এখানে আর কিছু করা যাবে না, আপনারা নিয়ে যান। ওকে লাইফ সাপোর্ট দিয়ে আনা হলো। আমরা ধরে নিয়েছিলাম প্রায় যে ও বাঁচবে না। মন খুব খারাপ ছিল, তোমাকে আমি মেসেজও করেছিলাম, কারণ কারেন্ট যেটা চলছে তুমি জানতে চেয়েছিলে যে দিদি কী কন্ডিশন আছে। তো তা তোমাকে বলেছিলাম যে বোধহয় বাঁচবে না, মন টন খুব খারাপ। আমরা আমাদের মতো করে যা করার এদিকে করে চলেছিলাম। তো যাই হোক, মেয়েটাকে ওখানে নিয়ে যাওয়া হয়। তখন আমরা স্পেশালি যিনি আর কি ওই হসপিটালের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওনার সাথে আমরা কথা বলি। পার্সোনালি কথা বলে ওনাকে অনেক করে কনভিন্স করতে আমরা শুধু এইটুকু পেরেছিলাম যে মেয়েটিকে হাতে ওই 10মুখী রুদ্রাক্ষটা পরানো যাবে, এবং গৌরীশঙ্কর রুদ্রাক্ষ এবং সুলেমানি হাকিকের মালা মেয়েটার বুকের ওপরে রাখা থাকবে। তাই শুধু নয়, উনি মত দিয়েছিলেন, হয়তো ঈশ্বরেরই কৃপা, এই মেয়ের হয়তো পৃথিবীতে এখনও দানা পানি থাকার কথা, এই জন্য ডাক্তারও মত দেন, বা উনি হয়তো বোঝেন বিষয়টা। খুব গোপনে, খুব পার্সোনালি কাজগুলো হচ্ছিল। এবং প্রায় সারা রাত, সারাটা দিন এই মেয়ের মা, এই মেয়ের দাদা এবং আমাদের টিমের 2-3 জন মেম্বার নিয়ে আমরা অনর্গল কিন্তু ওই তোমার কবচ, নৃসিংহদেবের কবচ পাঠ করে গেছি, এবং মাতা প্রত্যঙ্গিরার মন্ত্র আমরা জপ করে গেছি, কারণ এটা খুব একটা মানে প্রাণ নিয়েই যাবে এরম একটা বিপদ ছিল। তো যাই হোক, এই অজস্রবার মায়ের কাছে আমরা প্রার্থনা করাতে হুগলির মগরাতে মা প্রত্যঙ্গিরার মন্দির কিন্তু আছে, আচ্ছা। ঠিক আছে। তো তখন আমরা এটাও ওকে বলেছিলাম যে হোমটা তো বাকি রয়ে গেল না, ফাইনাল কাজটা হয়নি। তো আমরা তখন বললাম যে ঠিক আছে, মেয়েটা যাই হোক আউট অফ ডেঞ্জার হলো। এবং কোথাও এরম শুনেছ অরিত্র, 1.5 মাসের মাথায় এই ঘটনাটা তোমার বলছি, ওই ফেব্রুয়ারি মার্চ করে হলো। এই মেয়ে আমার কাছে কিন্তু ফাইনাল এক্সরসিজম যেটা তুমি দেখলে এপ্রিল মে এরম নাগাদ কিন্তু আমার কাছে এসে, তুমি শরীরের কোথাও দেখেছো, কোথাও ব্যান্ডেজ, কোথাও কিছু দেখেছো? সুস্থ। ওকে ওই করে আমরা তারপর বডি প্রোটেকশন দিই, তারপরে আবার সব কিছু স্টার্ট তুমি হয়। বলেছো যে মাথাও ফ্র্যাকচার হয়েছে, হাত হ্যাঁ পাও হ্যাঁ হ্যাঁ ফ্র্যাকচার হয়েছে। হয়েছিল। তুমি ভাবতে পারবে না, পায়ের গোড়ালির কাছটা 3টে টুকরো হয়েছিল হাড়ের। ওটা 1.5 মাসে রিকভার কি হয়েছে? করে হয়? সায়েন্সের কাছে কোনো জবাব নেই, কোনো উত্তর নেই। মেয়েটাকে দেখে বোঝার উপায় নেই, একটু খুঁড়িয়ে পর্যন্ত হাঁটছে না মেয়েটা। আমার কাছে এর উত্তর নেই, ডাক্তারের কাছেও এর উত্তর নেই। হয় কি করে? হাড় জোড়ে কি করে? হয়েছিল, ঠিক হয়েছিল, ঈশ্বরের অসীম কৃপা। হয়তো সত্যি কথা বলতে মানে এটা খুব মিরাকুলাস ইনসিডেন্ট। ভীষণ 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 মিরাকল। আমি সব কিছু দেখো, আমি তো প্রত্যেকটা এই ঘটনাটা মানে যবে থেকে তোমার কাছে এসছে তবে থেকে আমি প্রত্যেকটা আপডেট আমার কাছে ছিল, ঠিক আছে। আর এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, কারণ তুমি যখন বলেছিলে যে মেয়েটা ঝাঁপ দিয়েছে, আমি এক্সপেকটেশন ছেড়ে দিয়েছিলাম, অনেস্টলি বলছি, যে হয়তো মেয়েটা আমাকে চেনে না, বাট ও হয়তো জানবেও না যে আমি প্রতিনিয়ত কিন্তু আপডেট তোমার কাছ থেকে নিয়ে গেছি। মানে প্রথম দিন থেকে যখন আমি ঘটনাটা তোমার কাছ থেকে শুনেছিলাম, কারণ দেখো একটা দুটো তো না, প্রচুর ঘটনা নিয়েই আমরা কথা বলি। তাই তো আমি এটা যখন জানতে পারলাম যে মেয়েটা রিকভারি স্টেজে রয়েছে, এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল। অদ্ভুত। How it can be possible? আমার সারা জীবনে এরম কোনো কেস আমি দেখি। হ্যাঁ, এই জন্যই হয়তো তুমি শুরুতে বলেছিলে যে হয়তো এরম কোনো কেস তুমি আগে করেছো কিনা জানি না। হ্যাঁ, কারণ দেখো, একটা ইভিল এনার্জি সরে যাওয়াটা একটা ব্যাপার, সেটা ভালো কিছু আমরা রিচুয়াল করছি, ছেড়ে দেবে, এটা স্বাভাবিক। কিন্তু মেয়েটার শারীরিক স্বাস্থ্যগত যেভাবে রিকভারি হয়েছে, আর এত র্যাপিড, ডাক্তারও আশ্চর্য, সম্ভব কি করে? তো যাই হোক, হ্যাঁ একদম আমি বলবো যে সৃষ্টিকর্তা যিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করেছেন, হয়তো তার অনেকটাই আমরা জানি না।
তো হতে পারে ঈশ্বরেরই কৃপায় মেয়েটি সুস্থ হয়েছে। সায়েন্সের কাছে তো উত্তর নেই, আমার কাছেও, কিন্তু হয়েছে। কারণ আমি তো তোমাকে মে মাসের ভিডিও নিজে পাঠিয়েছি, তুমি তো সেখানে দেখেছো যে মেয়েটি বসে আছে এবং তাকে যথেষ্ট রকম আমরা মন্ত্র দিয়ে করে ঠিক করছি। তো যাই হোক, এখন আপাতত মেয়েটা ভালো আছে, এখন মেয়েটা ভালো আছে। তো আমরা এই যে জায়গাটা, এই এত সাফারিং, আজকে দীর্ঘ 10টা বছর সাফার করছে একটা মেয়ে, কেন হলো এই জায়গাটা, ওটাই তো জানতে হবে। কেন এত তো মানুষ পৃথিবীতে আছে, সবাইকে তো ভূতে ধরে না, সবাইকে তো ইভিল এনার্জি বিরক্ত করে না, ওরই কেন হলো? ওই বাড়িতে, পৃথিবীতে ছেড়ে দাও, ওই বাড়িতে তো অনেক লোক ছিল, ওরই হলো কেন? তো আমরা অনেক জেদি সোল ছিল, আমাদের কাছে কোনো আপডেট ছিল না, আমরা কিছু জানতাম না। তার জন্য যখন মেয়েটা একটু সুস্থ হয়, ফাইনাল এক্সরসিজমের আগে আমরা কিছু কথা ওকে জিজ্ঞেস করেছিলাম। সত্যি কথা বলতে মেয়েটা যেটাই করেছিল না জেনেই করেছিল, বাট করেছিল। আচ্ছা, ওরা যখন রানাঘাটের এই বাড়িতে শিফট করে, তো আমি আগেই বলেছিলাম কত সালে করেছিল? এইটা করেছিল 2016 লাস্টে। আচ্ছা, এবার যখন ওরা রানাঘাটে শিফট করে যায়, তখন বললাম না যে মেয়েটা এখানে রানাঘাট কলেজে ভর্তি হয়েছিল, ঠিক আছে। এইবার মেয়েটা পড়াশোনা করছে, দেখো তার একটা আলাদা স্পেস দরকার। তো ওই বাড়িটা অনেক দিন ধরেই ভাড়া দেবে করে ফেলে রেখেছিল, অনেক দিন ধরে ফেলে রেখেছে। এবং যখন এরা যায়, এরা নিজেদের মতো করে বাড়িটা কিছু ঠিকঠাক করে, এবং করার পরে মেয়েটির পার্সোনাল মত ছিল কি যে ওই ছাদের উপরে একটা ঘর, ছোট মতো ছাদের উপরে বেশ একটা ছোট 8 চালার মতো ঘর, হ্যাঁ, ওর ওই ঘরটা খুব পছন্দ হয়। এবং ও বলে নিচে এতটা লোকজন, এত ক্রাউড, এ কথা বলছে সে কথা বলছে, আমি বরং ওপরের ঘরটা নেব, আমি ওপরের ঘরে পড়বো। বেশ ভালো কথা। তো বাড়িতে বেশিরভাগ সব ছেলে, মেয়েও একটা, খুব আদুরে, ও যেটা বলেছে সেটাই হয়। তো ওকে ওপরের ঘরটা দিয়ে দেওয়া হয়। ওপরের ঘরটায় শিফট হওয়ার পর মেয়েটা নিজের মতো করে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে, এবং ওই ঘরের মধ্যে একটা চেয়ার ছিল। সেই চেয়ারটা মেয়েটা কি করলো, একটা টেবিল নিয়ে এসে, ফোল্ডিং টেবিলগুলো হয় ওরকম, ফোল্ডিং টেবিল রেখে তার উপরে সুন্দর টেবিল ক্লথ পেতে ওই চেয়ারটা নিয়ে মেয়েটা বসে পড়তো। আচ্ছা, চেয়ারটা যথেষ্ট ভাঙা, মানে একটু নড়বড়েও বলতে পারো, কিন্তু একটা সুন্দর, বেশ নিজে যা বলেছে, একটা টাওয়াল দিয়ে মোটামুটি একটা সৌন্দর্যের একটা জায়গায় নিয়ে এসে মেয়েটা ওখানে বসে বসে পড়াশোনা করতো। টেবিলে সোজাসুজি একটা জানলা ছিল, আর ওই জানলার সোজাসুজি যেটা দেখা যেত সেটা হচ্ছে ছাদের কানার কাছে একটা কেওড়া গাছ। এইটা কিন্তু ওই টেবিলে বসে পড়াশোনা করতে করতে মেয়েটা সর্বদাই ওর কী হতো, ওইদিকে চোখ চলে যেত, মেয়েটা দেখতো। একটা জিনিস মেয়েটা খুব বলেছে আমার কাছে, যে যখন যেদিন আমার চুল বাঁধা থাকতো, সেই দিনের তুলনায় যেদিন আমার চুল খোলা থাকতো, কলেজ থেকে হয়তো এসে মেয়েটা স্নান করেছে বা শ্যাম্পু করেছে, চুল খোলা রয়েছে, সেদিন যেন বেশি ইচ্ছা করতো ছাদের বাইরেটা গিয়ে, মানে ঘরের বাইরেটা গিয়ে ছাদে একটু হাওয়ায় দাঁড়াবে। আর আগেই বলেছি মেয়েটার প্রচণ্ড বড় চুল ছিল, ভীষণ ঘন চুল ছিল, কপালে একদম ছোট্ট কপাল, খুব সুন্দর ছিল চুলটা। তো যাই হোক, মেয়েটি মাঝে মাঝে স্বপ্ন দেখতো যে একটা বিধবা টাইপের একটি বুড়ি, মাথায় সাদা চুল, এবং সে যেন ওই জানলার শিক ধরে দাঁড়িয়ে মেয়েটাকে বলছে, আয় আয় আমার কাছে আয়, তুই না খুব সুন্দর, আর জানিস তোর রক্তটা খুব মিষ্টি, খুব সুস্বাদু খেতে, আমাকে একটু খেতে দিবি, আয় না আয় না। মেয়েটার ঘুম ভেঙে যেত। আচ্ছা, এটাও স্বপ্ন ও স্বপ্ন দেখতো। এটা কিন্তু একবার না, মেয়েটার সাথে বেশ কয়েকবার হয়েছে। আচ্ছা, কখনো বলেছে আমাকে একটু ঘরে আসতে দিবি, আবার কখনো বলেছে আমার ঘরে তুই কি করছিস, আমার ঘরে তুই কি আমার ঘরে তুই কি করছিস। তারপরে বলতো যে একটু খেতে দে না রে, তোর রক্তটা কিন্তু খুব সুন্দর খেতে, এরকম বলতো। তো যাই হোক, মেয়েটা এগুলো স্বপ্নে দেখছে। যথারীতি গিয়ে, তখন তোর বাবা বেঁচে, ও গিয়ে দাদাকে বলতো, বাবাকে বলতো। তা দাদা মানতেন না, দাদা বলতেন যে হতে পারে, তুই ভীষণ ভূতের গল্পের বই পড়িস, চিন্তা করিস,
আমরা যেটা চিন্তা করি সেটাই স্বপ্নে দেখি। এটা তো মনোবৈজ্ঞানিক ফ্রয়েডও বলেছেন, তাই না? স্বপ্নতত্ত্বে, ফ্রয়েডের স্বপ্নতত্ত্বে আমরা এটাই দেখি যে আমরা সারাদিন যা চিন্তা করি তা মনের নির্জ্ঞান স্তরে কোথাও গিয়ে সেভ হয়ে যায় এবং পরে আমরা সেটা টেলিকাস্ট দেখি স্বপ্নে। দাদা সেটাই বলতেন বৈজ্ঞানিক মতে। বাবা যেহেতু পুজো মন্ত্রতন্ত্র এগুলো একটু করতেন, বাবা মেয়েটিকে বলতেন, মা তুই মন্ত্র জপ কর, তুই একটা লোহা অন্তত হাতে পর এবং ছেড়ে দে না, ছাদের ঘরে দরকার কি বাবা, তুই নিচে এসে পড়াশোনা কর। কিন্তু মেয়েটির ওইখানেই ভালো লাগে, তো একটু ফ্যাশন, হয়তো কলেজ যাচ্ছে, নতুন নতুন হাতে লোহা টোহা পড়বো না, রেখে দিত বালিশের নিচে। বালিশের নিচে লোহাটা রাখার পর বাবা কিছু মন্ত্র জপ করতে বলেছিল, সেগুলো করার পরে ওই যে বুড়ি যে স্বপ্ন দিত সেটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, এটা একদিনের দিন, যেখান থেকে গোড়াপত্তন হয় এই ঘটনার বা সূত্রপাত বলতে পারো। সেই দিনকে মেয়েটি কলেজ থেকে বাড়ি ফেরে এবং পরের দিনই ওদের পাশের বাড়ির একটা মানে ওরই সমবয়সী মেয়ে ওর বাড়িতে আসে। বেশ বন্ধুত্ব ছিল দুজনের মধ্যে, ভাগ্যক্রমে দুজনে ঘটনাচক্রে দুজনে এক কলেজে পড়তো, তো বন্ধুত্ব ছিল। মেয়েটা ওদের বাড়িতে আসে, মেয়েটা কিছু কথা শেয়ার করে যে জানিস আমি না এরকম স্বপ্ন দেখি মাঝে মাঝে, হ্যাঁ আমি ঘরে পড়ছি হয়তো, আমার যেন মনে আমার পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে হট করে, এসব আমার মনের ভুল, ফাঁকা ছাদ তো। তখন মেয়েটা বলি, শোন তোদের বাড়িতে না ভূত আছে, জানিস তোরা তো এসছিস সেই কদিন হয়েছে, ওদের বাড়িতে না ভূত আছে। বলছে কী বলছিস ভূত আছে? বলছে হ্যাঁ, এখানে যে জেঠিমা থাকতো, ওই জেঠিমা না এখানে কতদিন মরে একদম পড়েছিল জানিস তো, অনেকে শুনতেই পায় না, অনেকে জানেই না, ওনার কান্না শুনতে করতো, উনি মাঝে মাঝেই কীরকম নিজে চিৎকার করতো ঘরের মধ্যে, কেন জানি না, ছেলে মেয়ে সম্পর্ক রাখে না, একাই থাকতো, জীবনের শেষের দিকে এই চিলেকোটার ঘরটার মধ্যেই থাকতো। তা আমরা তো কেউ বুঝতে পারিনি, তারপর হঠাৎ খুব পচা গন্ধ বেরোচ্ছিল। আর জেঠিমা তো একা থাকতো, তার কারণ ওনার যে হাজব্যান্ড তিনি আবার বছর 2 আগে ওই যে কেওড়া গাছটা দেখছিস ওইখানেই গলায় দড়ি দিয়ে উনি মারা গেছেন। তো যাই হোক, তো সেই জন্য তখন এই মেয়েটা ভাবছে যেগুলো কি সত্যি আদৌ হয়েছে, কানেক্ট করছে ও। বলছে ওই জন্য আমরা বলতাম খুব গন্ধ টন্ধ বেরোচ্ছে, তখন পাড়ার কয়েকজন এসে বাড়িতে ডাকাডাকি করে দরজা ভেঙে ঢোকে। আচ্ছা, ও পড়ে গিয়ে দেখছে যে একদম পোকা টোকা হয়ে গেছে, মরে পচে গেছে। তারপর যা হয়, একটা লাবারিশ লাশ, দেখো সেইভাবে কেউ দাহ সংস্কার করেনি, ঠিক মতো মরে যাওয়ার পরে কাজ হয়নি, মেয়েও এমনকি মায়ের লাশ নিতে চায়নি, তো সেইভাবে কোনো ক্রিয়া হয়নি। সবাই বলতো যে উনি ভীষণ তুক তাক হ্যান ত্যান করেন এবং ওনারই কিছু খারাপ কাজের দরুন হয়তো ওনার হাজব্যান্ড মারা গিয়েছে, এটা অনেকে বলতো। তো যাই হোক, এই জন্য ওনার সাথে কেউ সেরকম কথাও বলতেন না, উনি কারোর সাথে অত মিশতেনও না। আর ভদ্রমহিলা মারা যাওয়ার পরে ভদ্রমহিলার যে দেওর সেই বাড়িটা ভাড়া দেয়, কথা বুঝলে, মানে ওর দাদা বৌদির বাড়ি অ্যাকচুয়ালি, তো দেওর আর কি ভাড়া দেয়। আর এই ভদ্রমহিলার যে ছেলে মেয়ে তারা ভাড়াটা নিয়ে নিত, বাকি কাকা সব ব্যাপারগুলো দেখতো। তো এখন এইগুলো যখন আমরা জানতে পারি, তখন আমরা যেটা করি, আমরা এটা বুঝি, ও হ্যাঁ না ওই ঘটনাটা বলছি, মেয়েটা সামনে এগুলো ওরা বলে, ওই বাচ্চা মেয়েটা যেরকম এরকম তোদের বাড়িতে ভূত আছে। এবার এইটা শোনার পরে ওর মনে আরেকটু ব্যাপারটা এফেক্ট ফেলেছে, তখন ওই ব্যাপারটা নিয়ে আরেকটুখানি হয়ে গেছে। তারপরেও বেশ কিছুদিন কাটে, কিছুই সেরম হয় না। কিন্তু একদিন বিকেলবেলা যখন মানে মেয়েটা স্নান টান সেরেছে, মাথা শ্যাম্পু করেছে, কারণ পরের দিনই পাশের বাড়িতে হচ্ছে অনুষ্ঠান আছে, তা মেয়েটা ছাদে এসে বলছে ম্যাম তখন কটা হবে, বেশি রাতও না, 9টা 9:30 হবে, পড়ছিল, পড়তে পড়তে বাইরে থেকে বারবার চোখ যাচ্ছে। তা চোখ যাচ্ছে, ওর জন্য মনে হচ্ছে বাইরেটা কি সুন্দর আর কি দারুণ হাওয়া দিচ্ছে। চুল খোলা ও ছাদে বেরিয়ে গিয়ে বলছে ম্যাম আমি ওই যে কেওড়া গাছটার পুরোপুরি কাছেও যায়নি, মাঝামাঝি ছাদের মাঝামাঝি জায়গায়, ছাদে বেশ কিছু গাছ টাছ আছে, কাঁটা গাছ এরকম কিছু গাছ, ক্যাকটাস ফ্যাকটাস এরকম কিছু গাছ একদম শুকনো আর ডালপালা শুধু রয়েছে, রাখা আছে টব। তো ওইখানটা গিয়েও দাঁড়িয়েছে, সত্যি খুব সুন্দর হাওয়া দিচ্ছিল সেই দিনে। 10টা নাগাদ খেতেই বসতো, তো 9:30 বাজে, ও জানে এক্ষুনি তো নিচে যাবই।
বলছে আমি হঠাৎ ওই কেওড়া গাছের দিকে ওর বাবা চোখ যায়, তো হঠাৎ তাকিয়েছে, এক নজর ওর মনে হলো কেউ ঝুলছে। ওই গাছটাতে? হ্যাঁ। আচ্ছা। আবার যে চোখ সরিয়েছে ভয় চোটে, পরে দেখছে নেই। এই ঘটনাটা ঘটার সাথে সাথে দমকা একটা বাতাস, ঠান্ডা একদম কনকনে দমকা একটা বাতাস এসে মেয়েটার মুখে ঝাপটা মারে, এবং মুখে যে ঝাপটাটা মেরেছে মেয়েটার সঙ্গে সঙ্গে পড়ে গেছে। ও বলছে ম্যাম আমার মনে হলো আমার মুখের হাড়গুলো পর্যন্ত ঠান্ডা হয়ে গেল, এত মারাত্মক ঠান্ডা। আর ও যে পড়ে গেল, পড়ে যাওয়ার সাথে সাথে ওর চুল টুলগুলো যে পাশে যে গাছ ফাছগুলো রাখা ছিল তার মধ্যে জড়িয়ে গেল। এবার ও উঠেছে অনেক কষ্টে, উঠে চুলগুলো অনেক কষ্টে ছাড়িয়েছে। ওই দিন ছিল টার্নিং পয়েন্ট। তারপর থেকেই ধীরে 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 শুরু হয়ে গেল ওর জীবনে এই সমস্ত ব্যাপারগুলো। তারপর তো বাবাও চলে গেল, প্রোটেকশন দেওয়ার লোক চলে গেল। তো তখন আমরা এই সব জিনিসগুলো বুঝেছিলাম, এবং যাতে এই দুই প্রেত আমরা বুঝতেই পেরেছিলাম মিলিতভাবে মেয়েটাকে অ্যাটাক করেছে। তো এই মানে খুব ভাগ্য আমাদের ভালো যে মেয়েটাকে কোনো রকম সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়নি এই কেসে। না, হবেও না, কারণ এটা যদি ওই বয়স্ক মহিলার এভিল স্পিরিট হয় তাহলে তো সেই জিনিসটা হওয়ার না, চান্সেস। ওর হাজবেন্ডও তো ছিল, উনিও তো ছিলেন, তো কোথাও না কোথাও দুজনেরই ইনফ্লুয়েন্স ছিল এখানে। তো যাই হোক, স্ক্র্যাচেস এগুলো ছিল, বা মেয়েটাকে যখন রাতে ধরতো, অনেকে বলে না বোবা ভূতে ধরে, অনেকে বলে যে স্লিপ প্যারালাইসিস, তখন ওর হাতে এমনকি আঙুলের ছাপ পাওয়া গেছে। ঠিক আছে, তো সেটাও কিন্তু আমরা পরে জানতে পেরেছি, ছবিও আছে আমার কাছে। তো যাই হোক, পরে তো যা বললাম আর কি, যে বিপরীত প্রত্যঙ্গিরার এই আমরা মেয়েটা যখন প্রায় একটু সুস্থ হয়ে যায়, আমরা এই রিসেন্ট মেয়েটাকে, এই তোমার সপ্তাহ 2-3 আগের কথাই বলছি, হুগলির মগরায় আমরা গেছিলাম, মেয়েটিও গেছিলো এবং ওর ফ্যামিলি, বেশ কয়েকজন ফ্যামিলি মেম্বার্সও গেছিলো। ওখানে গিয়ে আমরা মায়ের হোমযজ্ঞ করি, এবং যেটা বাকি থেকে গিয়েছিল সেটাকে আমরা করেছি। এবং ওই যে ভদ্রমহিলা যিনি মারা গিয়েছিলেন, ভদ্রলোক যিনি সুইসাইড করেছিলেন, ওনাদের সোলকেও যথাযথ জায়গায় পাঠানো হয়ে যায়। আচ্ছা। আর যে আত্মাটি আমাদের এত হেল্প করেছিলেন তারও একটা সদ্গতি আমরা করেছি। তো এখন মেয়েটা সম্পূর্ণ সুস্থ। 10-11 বছরের এই যে লড়াই, এখন সুস্থ। বর্তমানে মেয়েটার ফ্যামিলির লোকও শান্তিতে আছে। মানে ওরা রানাঘাটের ওই বাড়িটায় ভাড়ায় গেছিল? হ্যাঁ। ওকে। এখনো আছে, সেখানেই আছে। বাড়ি আমরা বন্ধন করে দিয়েছি। অবশ্যই বাড়ির যিনি কর্তা তার কথা নিয়ে, মানে দেওরজি বলছি, বা ছেলে মেয়ে যারা ওই ভদ্রমহিলার বেঁচে, মানে যিনি মারা গেছেন তার তো ছেলে মেয়ে রয়েছেন, তাদের সাথেও কথা বলে আমরা ব্যাপারটাকে বাড়িটা বন্ধন করেছি। ওনারা কোঅপারেটও করেছেন, ওনাদের অবশ্যই ওনাদের পারমিশন নিয়ে আমরা সমস্তটা করেছি। আই থিংক ওনারাও জানতো যে কি কি করতেন ওনারা সবটাই জানতেন, জেনে শুনেও বাড়িটা ভাড়া দেওয়া হয়েছিল। এবার এরা যেহেতু সেই দেখো তোমার আসছে কোথা থেকে তুমি তো জানো, বনগাছ সাইড থেকে, এরা বেচারা জানবে কি করে যে এখানে কি হচ্ছে কি হচ্ছে না। একটা বাড়ি পড়ে আছে, মোটামুটি বড় বাড়ি, নিয়ে নাও, একসঙ্গে থাকবো, ভাড়া নিয়ে নাও, এরকমই বিষয়, আর তো কিছু না। তো এরকমই চলছে এখন। সাংঘাতিক, কিছু বলার নেই। তার কারণ মানে আমি অবাকও খুব একটা আজকে হইনি, তার কারণ রেগুলার বেসিসে আমি এই কেসটা নিয়ে জানতাম অনেক কিছুই। তো আজকে হয়তো পডকাস্টের ফরম্যাটে আমি আবার ঘটনাটা শুনলাম তোমার কাছ থেকে। যেটা সবথেকে বেশি ইন্টারেস্টিং আমার এটা লাগলো যে একটা মানুষ তার মৃত্যুর পরে তারই বাড়িতে যখন অন্য কেউ এসেছে, সে তাদেরকে টার্গেট করলো। বা হয়তো এখানে মেয়েটার এই পরিণতিটা হতো না যদি না ও ছাদের ঘরটায় যেত। হ্যাঁ, এটা ঠিক কথাই। কারণ আমার মনে হয় ও যে জায়গাটায় গিয়ে নিজের ঘরটা নিজের মতন করে সাজিয়েছিল, সেখানে হয়তো সেই মানুষটার ব্যবহৃত অনেক জিনিসপত্র ছিল যেগুলো ও ইউজ করেছে। দেখো, প্রথমত তো চেয়ারটা আমি বললামই, এছাড়া একটা মিরর ছিল ওই ঘরের মধ্যে, সেটাও পুরনো ছিল। ওই ঘরে যে মানে অনেক এমন জিনিস ছিল যেগুলো সরানো হয়নি। পরে তো আমরা জানতে পারি যে খাটটায় মেয়েটা শুতো, সেইখানে ও মরে পড়ে গলেছিল। চিন্তা করো তাহলে। হ্যাঁ, গদি মদি তো তুলে ফেলে দিয়েছে,
কিন্তু খাটটা তো তার মরার জায়গা, মরে যাওয়ার পর ওখানে পচেছে গলেছে। তা আমরা না জেনে অনেকেই তো পুরনো জিনিস কিনেও আনি, আমরা না জেনে তো অনেক পুরনো জিনিস, এখন তো দেখো আসবাবপত্র সমেত তো অনেকবারই বিক্রিও হয়, কটা হিস্ট্রি আমরা দেখে কিনছি, তাই না? একদমই তাই। কি করে বুঝবো? আর এক্ষেত্রে একটা জিনিসও ভাবার, যে যেই মহিলার কথা তুমি বলছিলে, মানে যিনি মারা গেছিলেন, তার ছেলে মেয়েরাও তার ডেড বডিটা নিতে অস্বীকার করে। ডেফিনেটলি এর পেছনেও কোনো ডার্ক হিস্ট্রি রয়েছে ওই মহিলার। একদম একদম। কারণ কেউ তুকতাক করুক, তন্ত্র করুক, হোয়াট এভার ইট ইজ, মানে যে যতই খারাপ হোক না কেন, কখনো ছেলে মেয়েরা তার মায়ের ডেড বডি নিতে অস্বীকার করবে, এটা হতে পারে না, করবে না, এটা কখনো এটা হতে পারে না। তার মানে অ্যাজ আ হিউম্যান বিং বা অ্যাজ আ সোল সে খারাপই ছিল। দেখো ওই যে বললাম না যে সবাই এটা, পাড়ার লোকও যেমন এটা বলতেন এবং এটা সবাই জানতেনও যে ভদ্রমহিলা খুব টুকটাক করতেন এবং তার স্বামী এই কারণেই গত হয়েছিলেন। সুস্থ সবল একজন মানুষ, আর সে হঠাৎ করে, তার কোনো সমস্যা ছিল না, ততদিনই ভালো রিলেশন ছিল যতদিন বাবা বেঁচে ছিলেন ছেলে মেয়েগুলির। যখন বাবা সুইসাইড করে তারপর থেকেই ওরা কিছু প্রমাণ এমন পায় যে বাবার ওপরেও কিছু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। তাই ছেলে মেয়ে ঘৃণায় আর মায়ের সাথে, ঘৃণা বলো সেফটি বলো, রিলেশন রাখেননি। দেখো এইখানে যে ঘটনাটা শুনলাম, এরা জানতো না যে ওই বাড়ির পাস্ট হিস্ট্রি কি। না, কোনো সাধারণ মানুষের পক্ষে কোনো বাড়ির ভাইব্রেশন বোঝা ন্যাচারালি পসিবল নয়। তো অ্যাজ আ নর্মাল হিউম্যান বিইং, কোনো বাড়ি হন্টেড কিনা বা কোনো বাড়ির মধ্যে এভিল এনার্জি স্টাকড হয়ে আছে কিনা, এটা বুঝবো কি করে? দেখো সেই ক্ষেত্রে বলতে গেলে সর্বপ্রথম তো আমি এটাই বলবো যে কোনো বাড়ির, যদি তুমি হয়তো ঠাকুর, সবাই বুঝতে পারে না, সবার অরা কানেক্ট করতে পারে না, কিন্তু যারা হয়তো খুব একটু সাইকিক এবিলিটি যাদের আছে, যাদের হয়তো ধরো সপ্তম ঘরে বা নবম ঘরে যে কেতু থাকে, তাদের সাইকিক এবিলিটি দুর্দান্ত লেভেলের হয়, তারা সেন্স করে নিতে পারেন। এছাড়াও দেখবে যে ঘর তোমার প্রথমে ঢুকেই মনে হবে তোমার ভালো লাগছে না, মনে হবে কতক্ষণ আমি এখান থেকে বেরোবো। ঘরটা হয়তো খুব ঝাঁচো, এমন অনেক হয় না, অনেক হোটেল তুমি দেখবে ঝাঁ চকচকে সুন্দর সাজানো, কিন্তু সেই হোটেলে তোমার থাকতে ভালো লাগবে না, মনে হবে খেতে আসছে, খুব একা লাগবে। সেখানে থাকলে অটোমেটিক্যালি পুরনো অনেক খারাপ স্মৃতি মনে পড়ে যাবে, কষ্ট হবে, চোখে জল আসবে এবং ফ্যামিলি মেম্বারের মধ্যে ঝামেলা হবে। আর যদি তুমি অ্যাট এ গ্ল্যান্স বলো, আমি একটাই কথা বলবো, ঘরের কিছু গন্ধ, ঘরের টেম্পারেচার এবং তোমার ভালো না লাগা, এইগুলো কিন্তু অনেকটা বুঝিয়ে দেয় যে সেই ঘরটা আদৌ কতটা তোমার থাকার জন্য যোগ্য বা অযোগ্য। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, এই যে একটা হন্টেড হাউস বা একটা এভিল এনার্জি দ্বারা পুরোপুরি কি বলবো অ্যাব্রাপ্টেড একটা জায়গা, এরকম কোনো জায়গায় আমরা বেশিরভাগ সময় দেখি যে শুধু হন্টেড হাউস কেন, বিভিন্ন হন্টেড প্লেসেও যখন 5-6 জন একসাথে যায়, বা এই বাড়িটার ক্ষেত্রে ওদের পুরো ফ্যামিলি কিন্তু একসাথে এই বাড়িটাতে এসেছিল, অ্যাফেক্টেড হয় একজন, এই ক্ষেত্রেও তাই অ্যাফেক্টেড হলো মেয়েটা। ঠিক আছে, এরকম তো না যে ওই মহিলা শুধুমাত্র ওই ঘরে ওই বিছানাতে মারা গিয়েছিল বলে শুধুমাত্র ওই ঘরেই ওনার এনার্জিটা স্টাক ছিল, এরকম তো নয়। যদি ওনার স্পিরিট বা ওনার সোল ওখানে স্টাক হয়ে থাকে তাহলে পুরো বাড়িতেই ছিল, তাহলে শুধুমাত্র কেন ওই মেয়েটাই এফেক্টেড হলো? দেখো ফার্স্ট অফ অল একটা কথা আমরা সবসময় বলি, যে মুহূর্ত বা যে স্থানে একদম শেষে আত্মা দেহ ছাড়ে, সেই সময় এবং সেই জায়গা আত্মার কিন্তু স্টাক হয়ে থাকার একটা জায়গা, সেখানে আত্মা কিন্তু বলতে পারো স্টাক হয়ে যায়। ওই জন্য অনেকে না কি করে টাইম জোনেও আটকে যায়, যার জন্যই তো দেখো যে সুইসাইড করে মরছে সে ওই জিনিসটাই বারবার পারফর্ম করে এভরি ডে, কারণ ওই পার্টিকুলার টাইমে তার আত্মা ওখানে আটকে যায়, ওই পার্টিকুলার প্লেসে তার আত্মা আটকে যায়। পুরো বাড়িটা ভদ্রমহিলার ছিল, এতে কোনো ভুল নেই, কিন্তু ওই উপরের ঘরটার মধ্যে নিশ্চয়ই উনি কোনো রিচুয়াল করতেন, শেষ টাইমটা উনি ওখানে মরেছেন, ওনার বডি ওখানে পড়েছিল, কতবার হয়তো ওর সোল এসে দেখে গেছে জিনিসটা, প্লাস ছাদের মধ্যে ওর হাজব্যান্ড ওইভাবে মারা গিয়েছেন। তো এগুলো অনেকগুলো জিনিস একসাথে মিলে এই ব্যাপারটা হয়।
ঘরটাকে তো হন্টেড করে দিয়েছে। ওখানে ঘরের মধ্যে তার অস্তিত্ব অবশ্যই ছিল। তার সাথে ব্যাপার হচ্ছে যে কোশ্চেনটা তুমি করলে, যে এতগুলো মানুষের মধ্যে ওই মেয়েটি কেন? দেখো, 1 নম্বর কারণ আমি বলবো, মেয়েটি তার ইউজড জিনিসগুলো ইউজ করছিল, সেখানে ছিল, ঠিক আছে। 2 নম্বর, মেয়েটি একটা ইয়াং মেয়ে, সুন্দর মেয়ে, এবং হয়তো মেয়েটার অরা অত মজবুত ছিল না, বা মেয়েটি খুব সেন্সিটিভ, এটাও একটা কারণ যে ইজি মনে হয়েছে, ইজি শিকার মনে হয়েছে। একে যদি পজেস্ট করা যায় তাহলে এর সৌন্দর্য আমি উপভোগ করব, বা একে সুন্দর লাগা মানে আমাকে সুন্দর লাগে, কারণ উনি বৃদ্ধা ছিলেন এবং মেয়েটি খুব সুন্দর ছিল, মেয়েটির খুব সুন্দর চুল ছিল। সুন্দর জিনিসের প্রতি দেখো কার না লোভ থাকে, একটা আত্মারও কিন্তু থাকে। তার সাথে তার অরা কতটা ভালনারেবল, কতটা স্ট্রং, কতটা নয়, সে কতটা পজিটিভ, যে কাজকর্ম কতটা করে, কতটা ঠাকুরের নাম করে, কি করে বা না করে, এগুলো একটা সোল বোঝে। মেয়েটি প্রত্যেক মান্থে রজস্বলা হচ্ছে, অতএব মেয়েটির এভরি পসিবিলিটিস থাকছে যে মাসে অন্তত এই কটা দিন মেয়েটা কিন্তু অস্পৃশ্য অবস্থায় থাকছে ঈশ্বরের দিক থেকে। ইজিলি পজেস্ট করা যায়, তাই নয় কি? এর থেকেও আর একটা খুব বড় রিজন যদি বলি, তাহলে এরকম যে এই যে মেয়েটি, এই মেয়েটি ইনভাইটও করেছে একদিক থেকে, তার ঘরের মধ্যে ঢুকে গিয়ে তাকে আমন্ত্রণও করেছে, তার ইউজ জিনিস সব কিছু সে ইউজ করছে। তার নিজের অরা দুর্বল, মেয়েটা বিশ্বাসও করে ফেলেছিল যে হ্যাঁ এখানে কিছু আছে। সাবধান করা হয়েছিল, সেই সাবধানটাও মেয়েটা কিন্তু ঠিকমতো শোনেনি। এই যে বিষয়গুলো, এই যে জিনিসগুলো, এবং সব থেকে বড় কথা মেয়েটার চার্ট, যেটা নিয়ে মেয়েটা জন্মেছে, সেই চার্টে তুমি দেখো, সেই চার্টে অষ্টম ঘরে রাহু এবং চন্দ্র একসাথে বসে আছে, গ্রহণ যোগ সৃষ্টি করেছে। এরা যেমন অকাল্ট বা গোপনীয় বিদ্যা শিক্ষা খুব ভালো করতে পারেন, কিন্তু আবার এরা কিন্তু পজেস্ট হয়ে যেতে পারেন যদি তোমার দ্বাদশ ঘরে স্যাটার্ন এবং রাহু একসাথে বসে যায়, বা তোমার ষষ্ঠ ঘরে 6th হাউসে বার্থ চার্টে যদি স্যাটার্ন থেকে যায়, এবং যদি 8th হাউসে রাহু অথবা চন্দ্র একসাথে, কারণ চন্দ্র তাকে মানসিক ইমব্যালেন্স দিচ্ছে। অষ্টম ঘর এমনিই আমরা বলি ইনঅসপিসিয়াস, অর্থাৎ ভালো নয়, কিন্তু তো এই যোগটা নিয়ে খুব সেন্সিটিভ কিছু মানুষজন এই পৃথিবীতে আসেন। তারা যদি আবার এই ধরনের প্ল্যানেটারি পজিশন নিয়ে যারা জন্মান, তারা চাইলে কিন্তু খুব ভালো আবার অ্যাস্ট্রোলজারও হতে পারেন, তারা চাইলে কিন্তু ভালো অকাল্ট নিয়ে কাজ করছে এরমও হতে পারে, আবার এরা খুব সহজে পজেস্টও হয়ে যেতে পারে। তাই এই মেয়েটার ক্ষেত্রে এক নয় বরং একাধিক রিজন ছিল যে এত লোক থাকতে এই মেয়েটি কেন। এক, মেয়েটি তার ঘরের মধ্যে ঢুকে গেছে। 2, মেয়েটা কোনো প্রোটেকশনের কোনো প্রোটোকল মানেনি, কোনো প্রোটেকশন নেয়নি, যা বলা হয়েছে তার উল্টো করেছে। এবং কি, মেয়েটা খুব সেন্সিটিভ ছিল, বাচ্চা মেয়ে, খুব সেন্সিটিভ। তার সাথে ব্যাপার হচ্ছে ওর ছকে এরম কিছু বিশেষ প্ল্যানেটারি পজিশন নিয়ে জন্মেছিল। তো এরকম অনেকগুলো জিনিস যখন এক জায়গায় হয়, তখন এই ধরনের বিষয় একজনের সাথে কিন্তু ঘটতেই পারে, অবশ্যই ঘটতে পারে। এই যে যারা প্যারানর্মাল ফিল্ডে কাজ করে, মানে আমি আমাদের কথা বলছি না, আমরা তো ধরো কন্টেন্ট ক্রিয়েটার, বাট যারা এই প্যারানর্মাল ফিল্ড নিয়ে কাজ করে, যারা ফিল্ড ওয়ার্ক করে, লাইক প্যারানর্মাল ইনভেস্টিগেটর হোক বা রিসার্চার হোক, তাদেরকে তো এই ধরনের জায়গায় ভিজিট করতেই হয় যেগুলো সো কল্ড হন্টেড বা যেগুলো ক্লেমড হন্টেড প্লেস, ঠিক আছে? তো এরকম জায়গায় যাওয়ার আগে তোমার কি মনে হয় তাদের কি ধরনের প্রোটেকশন নেওয়া উচিত? দেখো, যদি তাই বলো, আমাদেরও তো অনেক কেস নিয়ে যেতে হয়। আমি নিজের পার্সোনাল অভিজ্ঞতা দিয়েই বলছি, বা আমরা যে ধরনের সেফটি প্রোটোকল মেনটেন করে থাকি সেগুলোই বলি। প্রথমত, তুমি অনেক যে কোনো ঈশ্বরের যেটা গুরু প্রদত্ত যে মন্ত্র, সেটাকে তোমার অজস্রবার চ্যান্ট করতে হয়, দিনের পর দিন, একবারে না, দিনের পর দিন চ্যান্ট করতে করতে, নাম জপ করতে করতে তোমার মধ্যে একটা
শক্তি তৈরি হয়, যেটা তোমার প্রোটেকশন শিল্ড তৈরি করে। মানে মন্ত্র সিদ্ধি করছো তুমি, সেই মন্ত্রটা কিন্তু তোমার প্রোটেকশন শিল্ড। হুম তার সাথে তোমার একটা কবচ নিশ্চয়ই গায়ে থাকবে, যেটা দিয়ে তুমি ইভিল এন্টিটিকে তার থেকে নিজেকে প্রোটেকশন দিতে পারো। এবং আর একটা জিনিস, তুমি যখন ঢুকছো সেই বাড়ির মধ্যে, তুমি তো আর ইভিল এনার্জির সাথে গিয়ে কথা বলছো না বা কানেক্ট করছো না। তখন যদি তুমি মনের মধ্যে তোমার ইষ্ট দেবতার বা গুরু প্রদত্ত নাম জপ করে যেতে পারো, তাহলে এটাও কিন্তু একটা প্রোটেকশন। এছাড়া কিছু ক্রিস্টালস আছে, যেমন এই মেয়েটার কেসে আমি বলেছি সুলেমানি হাকিক হয়ে গেল, কি ব্ল্যাক টর্মালাইন হয়ে গেল। র ফর্মের পাথর তুমি পকেটে রাখতে পারো, গায়ে পরে থাকতে পারো মালার আকারে, তাহলেও কিন্তু তোমার অরা প্রোটেক্টেড থাকে ইভিল এনার্জির থেকে। তো কী হলো, তুমি নাম জপ করতে পারো, তুমি প্রোটেকশন কবচ, প্রোটেক্টেড কোনো মন্ত্র দ্বারা, সিদ্ধ মন্ত্র দ্বারা কবচ তুমি রাখতে পারো, অথবা এই ধরনের ক্রিস্টাল তুমি রাখতে পারো, যেগুলো কোনো গ্র্যান্ড রেকি মাস্টার, যিনি গ্র্যান্ড মাস্টার, তিনি হয়তো প্রোগ্রাম করে দেবে তোমার জন্য। তুমি সেটা পড়লে তো অবশ্যই তুমি প্রোটেক্টেড থাকবে। সব থেকে বড় প্রোটেকশন হচ্ছে ঠাকুরের নাম জপ করা। আচ্ছা, কবচ তুমি এই ঘটনাটার মধ্যেই মেনশন করেছো যে নৃসিংহ কবচের কথা। আমি দুটো প্রশ্ন রাখছি তোমার কাছে, তুমি আমাকে ক্লিয়ার করে দাও যে কবচ জিনিসটা কি, আর একটা কবচের মধ্যে কি সত্যি এরকম ক্ষমতা থাকতে পারে যে সে একজন মানুষকে এভিল এনার্জির হাত থেকে প্রোটেক্ট করতে পারবে? আমি যদি তোমার প্রথম প্রশ্নের উত্তরটা দিই যে কবচ কি, তাহলে একটা কথা বলি। কবচ হচ্ছে সেই জিনিস যে একজনের পজিটিভ ঊর্জা যার মধ্যে থাকে। অর্থাৎ তুমি একটা মন্ত্র ধরো 12 লক্ষ বার জপ করেছো, তাহলে সেই মন্ত্রটা তো তোমার বহু, মানে যে কোনো মন্ত্রকে সিদ্ধ করতে গেলে 1 লক্ষ বার জপ করতে হয়। কোনো মন্ত্র 15,000-এ সিদ্ধ হয়ে যায়, কোনো মন্ত্র 1 লক্ষ বার জপ করলে সিদ্ধ হয়ে যায়। এইরকমই কোনো একটা মন্ত্র, ধরো নৃসিংহ কবচই আমি বলছি, কোনো একজন সত্যি সাত্ত্বিক ব্রাহ্মণ, যেটা আজকের ডেটে পাওয়াটাও খুব কঠিন, সত্যিকারের তেজময় সাত্ত্বিক কোনো ব্রাহ্মণ, যে কিনা হয়তো বহু লক্ষ 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 বার এই মন্ত্র চ্যান্ট করেছেন, তিনি ওই নির্দিষ্ট কিছু ফুল এবং কিছু নির্দিষ্ট জিনিস থাকে, সেটা হাতের মুঠোয় নিয়ে তার ওই গুরু যে মন্ত্র দিয়েছেন নৃসিংহদেবের, সেটা বা মাতা প্রত্যঙ্গিরা যাই বলো, এই মন্ত্রগুলো 1 লক্ষ বার চ্যান্ট করেন। আচ্ছা। বা 2 লক্ষ বার পজিশন অনুযায়ী চ্যান্ট করার পরে তার যে ঊর্জা, সে মানসিকভাবে সেই জিনিসটার মধ্যে নিয়ে নেন, তিনি নিয়ে নেন এবং কবচটার মধ্যে সেটা দিয়ে দেন। দেওয়ার পরে মোম দিয়ে আটকে, তারপরে ঢাকনা মতো সিস্টেম যদি তাকে আটকে দেয়, অনেকে মোম দিয়েও আটকায়, কিন্তু আমরা নৃসিংহ কবচের ক্ষেত্রে বলি দুপাশে ঢাকনা মতো থাকবে, একদিকে ফুল লক, একদিকে এমনি ঢাকনা। মোম দেওয়ার পরেও ঢাকনা দিয়ে আটকে দেওয়া হয় এবং ঢাকনার চারিদিকেও মোম দিয়ে দেওয়া হয়, যাতে সহজে না খুলে যায়। নৃসিংহদেবের মুখও করা থাকে লকেটের মধ্যে। এইটার মধ্যে লাখ লাখ বার চ্যান্ট করার শক্তি থাকে, পজিটিভ ঊর্জা থাকে, যেটা একটা প্রোটেকশন শিল্ড বা রক্ষাকারী কবচের মতো কাজ করে একটা মানুষের শরীরে। দেখো, ভালো বলে না যে নামের চেয়ে নাম বড়, নামের চেয়ে নাম বড়। তুমি প্রভুকে ডাকছো, আমি এর আগেও বোধহয় একটা এপিসোডে বলেছিলাম, আমার মনে নেই, তুমি যখন নাম জপ করো তার মানে কি তুমি ডায়াল করছো। একবার নাম নিলে হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, তুমি এত 1000 বার ডাকছো, একবার না একবার তো প্রভু তোমায় সাড়া দেবেনি। আমি যদি বারবার তোমার নাম ধরে ডাকি, তুমি একবার না একবার তো সাড়া দেবে। আর দেখো, পজিটিভ কর্মের সুফল আছেই। নামযজ্ঞ কলিযুগের সব থেকে বড় যজ্ঞ। তুমি আর কি করছো ডাজন্ট ম্যাটার, তুমি নাম কতটা করছো এটা বড় কথা। 108 বার আমি বলবো প্রত্যেকের নাম করা উচিত। গুরু প্রদত্ত হলো তো ভালো, তা নাও যদি হয় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়,
যে কেউ চ্যান্ট করতে পারে, ওম নমঃ ভগবতে বাসুদেবায় যে কেউ চ্যান্ট করতে পারে, অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটা যে কেউ চ্যান্ট করতে পারে, করা উচিত। তাতে পজিটিভ এনার্জি নিজের মধ্যে বাড়ে। এবার যে ব্যক্তি এফেক্টেড, তার তো সেই ক্ষমতা নেই পজিটিভ এনার্জি বাড়ানোর, তখনই কবচের প্রয়োজন পড়ে। 108 বার নামের যদি এত শক্তি হয়, তাহলে 1 লক্ষ 2 লক্ষ বার যখন নাম জপ করা হয়, সেটা কতটা শক্তিশালী বলো? কিছু না, ওটা ঈশ্বরের নামের মাধ্যমে স্বয়ং ঈশ্বরকেই বলতে পারো ওই কবচের সাথে তোমার কাছে পাঠানো হয়, যিনি তোমায় রক্ষা করেন। আর রইল দিয়ে কাজ করার কথা, অবশ্যই কাজ করে, অবশ্যই কাজ করে। আমাদের প্রার্থনার অনেক শক্তি। মানুষে মানসিক করে, তুমি তো দেখেছো এত জায়গায় মানুষে মানসিক করেন এবং সেটা তুমি পুরীর ধ্বজা টাঙানোই বলো, অনেকে অনেক মানসিক করেন এবং ওই ধ্বজাটা আসলে কি, যার মানসিক পূর্ণ হলো তারা গিয়ে ওই ধ্বজা দান করেন, ওই মূল্যের যতটা পরিমাণ কাপড় হলো সেই ধ্বজা দান করেন, এবং সেটাই কিন্তু প্রভুর ওই ওপরে যে চক্রটি রয়েছেন সেখানে বাঁধা হচ্ছে। প্রার্থনার শক্তি, তার মানসিক আর পূজারীরা ঈশ্বরের চরণ পর্যন্ত পৌঁছে দেয়। তো এই কবচ আর কিচ্ছু না, এটা প্রার্থনা। বারবার ঈশ্বরকে 2 লক্ষ বার ডাকার পরে এই পজিটিভ অ্যাফার্মেশন দেয়া হয় তার নাম গোত্র নিয়ে, যে প্রভু অমুক গোত্রের অমুক মানুষ, তুমি তাকে রক্ষা করো, তিনি এই কষ্টের মধ্যে রয়েছেন। আচ্ছা, এই অ্যাফার্মেশন দিয়ে কবচ রেডি করা হয় এবং 200% আমি গ্যারান্টি দিয়ে বলছি, সত্যি যদি সঠিকভাবে সমস্ত নিয়ম মেনে কবচ করানো যায়, সেটা অবশ্যই কাজ করে, অবশ্যই কাজ করে। আমি একটা জিনিস দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যখন তাদের লাইফের ঘটনা এসে আমাদের সাথে শেয়ার করে বা বিভিন্ন কেস স্টাডিজ আমরা শুনি, তখন আমরা একটা জিনিস দেখি যে মানুষ যখন কখনো এভিল এনার্জির প্রভাবে চলে আসে, তখন তার মধ্যে একটা সুইসাইডাল টেন্ডেন্সি কাজ করে। অধিকাংশ ক্ষেত্রে আমি এটা দেখেছি। এটা কেন হয়? দেখো, এইটা ব্যাপারটা এরকম যে আগেও বলেছি যে যখন কোনো ইভিল এনার্জি আসে, তারা কি চায়, একটা পজিটিভ সোল সে মানুষের জীবনে পজিটিভিটি আনতে চায়, বা তার চারিপাশের পরিবেশটাকে পজিটিভ করে, তার বাঁচার ইচ্ছাকে বাড়িয়ে দেয়, সব কিছু এনহ্যান্স করে। নেগেটিভ মানে কি? নেগেটিভ ওয়েতে সব কিছু হবে, জীবনী শক্তি শেষ করে দেবে, তাকে একা করে দেবে। শেষ পর্যায়টা কি? তাকে মেরে ফেলা, নিয়ে তার সোলকে নিজের সাথে ট্র্যাপ করে নেওয়া। ওকে। কারণ বেশিরভাগ আমরা দেখি যে সমস্ত নেগেটিভ এনার্জিরা কাউকে পজেস্ট করে, তারা হয়তো একটা সময় ভালোই ছিল, তাদেরকেও হয়তো কেউ পজেস্ট করে নিয়ে গেছে। মানে মানুষের মতো তাদেরও কিন্তু একটা সমিতি, ইউনিয়ন থাকে, তারা বাড়াতে চায়। আচ্ছা, ঠিক আছে, বা কেউ জানে না যে কার কর্ম এখানে কতটা বাকি আছে, কার কি আছে। ওই জন্য এই সোলটাকে নিয়ে আত্মা ভাবে, এ যখন পোর্টাল দিয়ে বেরোবে, এর মুক্তি হবে, এর সঙ্গে আমি বেরোবো। ওকে। তো একটা হলো সঙ্গী বাড়ানোর জন্য, 2 হচ্ছে কিছুদিন তার শরীরে থেকে বেশ সুন্দর করে সব কিছু ভোগ করলাম, তারপরে মৃত্যুর পরে সে আমার সঙ্গী হয়ে রয়ে গেল। আর যার জন্য মরছে, এই যে সোলটি যে ট্র্যাপড হয়ে এতদিন ছিল, এই মৃত্যুর পরেও ওরই বশবর্তী হয়ে থাকবে। অর্থাৎ এই যে সোল জীবদ্দশায়, এই ধরো একটা মেয়েকে যে পজেস্ট করেছিল, সামহাও ভগবান না করুক মেয়েটা যদি মরে যেত, এর সোলটাও না এর এই আত্মার আন্ডারেই থাকতো, সে তখন একে দিয়ে অনেক কিছু কাজ করাতো। ঠিক আছে, ও আবার নিজের দল ভারী করার জন্য আবার একজনকে টানতো, এরমভাবে সব চলতে থাকে। তো এটাই হচ্ছে একমাত্র কারণ যে সোল পজেস্ট করেন এবং সুইসাইডাল টেন্ডেন্সি। দেখো, ভগবান মৃত্যু যতক্ষণ না দেবেন ততক্ষণ তো নর্মালি কারো মৃত্যু হয় না, একমাত্র অ্যাক্সিডেন্টাল ডেথ বা সাডেন আমি ডেথ যদি বলি, সেক্ষেত্রে সুইসাইড। আর সেটা এরা প্রভোগ করে মরার জন্য। সুইসাইডের মতো পাপ তো
অনেক দিন থাকবে, আর সোলও এর সঙ্গে অনেক দিন থেকে গেল, এই কারণ, আর কিছু না। কোনো এভিল এনার্জি বা কোনো নেগেটিভ সোল যদি কাউকে পজেস করতে চায়, তাহলে সে সেই মানুষটাকে নিজের কন্ট্রোলে পুরোপুরি আনতে কতদিন টাইম নেয়? এটার কোনো ফিক্সড টাইম নেই। মানে কিছু তো স্টেজেস বা স্টেপস রয়েছে দেখো, যেগুলো ধীরে 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 তাকে পুরোপুরি নিজের কন্ট্রোলে ঠিক নিয়ে আসে। কথাই, কিন্তু দেখো, যে মানুষটাকে পজেস্ট করা হচ্ছে তার ভিতরে উইল পাওয়ার কতটা স্ট্রং। যেমন আমরা বলি, ধরো বৃশ্চিক রাশি, সিংহ রাশি এবং তার সাথে যদি রাক্ষসগণ থাকে, এই সব লগ্ন হয়তো বৃশ্চিক, তারা কিন্তু খুব সহজে কন্ট্রোলে আসে না। আচ্ছা, ঠিক আছে। কিন্তু যদি দেখি তুলা রাশি, তুলা মানে আবার সেই তুলনা, দাড়িপাল্লা, যদিও কিন্তু ব্যালেন্স, হ্যাঁ, তুলা রাশি বা ধরো আরও হালকা কন্যা, এই ধরনের মিন, এরা খুব ইমোশনাল। আবার তার সাথে যদি নরগণ হয়ে যায় তাহলে এদের কিন্তু টপ করে গিলে নেওয়া যায়। আবার তার সাথে দেখা যায় যে এরা কতটা পুজো আশ্রা করে, এরা কতটা নিজের চারিদিকে আধ্যাত্মিক চেতনার ব্যারিয়ারটা ক্রিয়েট করতে পেরেছেন, তার উপরে নির্ভর করে যে তার ভিতরের সোল, যখন একটা সোল কাউকে পজেস্ট করছে, প্রথমেই কিন্তু ফুল পজেশন হয় না, প্রথমে পার্শিয়াল পজেশন, অর্থাৎ আংশিক ভর। এবং তখনই এই ইভিল আত্মা একটা অঙ্ক কষে নেয় যে এর ভিতরে এর যে নিজস্ব যে সত্তা, মানে ও নিজে কতটা পাওয়ারফুল ভিতর থেকে। তো নিজের আত্মা যতটা পাওয়ারফুল হবে তার উপরে নির্ভর করে ঠিক কতদিন সময় লাগবে। আচ্ছা, বা বাড়ির পরিবেশ, এটাও নির্ভর করে। ঠিক আছে, তাই সঠিক কোনো সময় নেই। আজকের ঘটনাতেও আমরা একটা জিনিস দেখেছি, এবং বেশিরভাগ ক্ষেত্রে ইনফ্যাক্ট আমি যে কেসটা নিজের চোখে দেখেছিলাম সেখানেও আমি একটা জিনিস দেখেছি খুব সিমিলার। সেটা হচ্ছে বেশিরভাগ পজিশন কেসেই আমরা দেখেছি যে গায়ে আঁচড় পড়ার একটা প্রবৃত্তি আমরা দেখতে পাই। ঠিক আছে, মানে কিছু হোক আর না হোক এই জিনিসটা কিন্তু হবে। এটার সিগনিফিকেন্স কি? মানে কোনো স্পিরিট গায়ে আঁচড়টা কি কারণে দেয়, মানে কি প্রমাণ করতে চায়? একটা তো আমি বলবো নিজেদের প্রেজেন্সটা ফিল করানো, যে আমি আছি। তার সাথে সাথে আর একটা জিনিস দেখো, যখন তুমি কাউকে নিজের শরীরের মধ্যে এন্ট্রি দিয়ে দিচ্ছ, তার মানে এটা তো তার ঘর হয়ে গেল। সে তার ঘরকে কিভাবে ইউজ করবে, কিভাবে ব্যবহার করবে, তো তার ব্যাপার। আর ইভিল এন্টিটি আনন্দ পায় ব্যথা দিয়ে, কারণ যত একজন মানুষ ব্যথায় থাকবে, অশ্রুপাত করবে, কষ্টে থাকবে, টেনশনে থাকবে, ততই কিন্তু তার অরাও দুর্বল হতে থাকবে, সে মেন্টালি ইমব্যালেন্স হতে থাকবে। তখন তাকে ক্যাপচার করাটা অনেক ইজি। তার সাথে সাথে মানুষ দিগ্ভ্রান্ত হয়ে যায়। যেমন আমার এই মানে কারেন্ট যে পেশেন্ট, তার কথাই বলছি, এনার তো অনেক দিন ধরে স্কিনের ট্রিটমেন্টও হয়েছে। মানুষ দিগ্ভ্রান্ত, কখনো মনে করে নিজে চুলকে ফেলেছে, আবার কখনো মনে করে কেন হয়েছে, নানান রকম ট্রিটমেন্ট। কিন্তু একটা প্যাটার্ন, যখন একটা প্যাটার্ন তো তুমি দেখবে নিজে চুলকাতে গিয়ে স্ক্র্যাচ হওয়া আর ইভিল এন্টিটির দ্বারা স্ক্র্যাচেস একদম ডিফারেন্ট হবে। যেমন এই মেয়েটার ক্ষেত্রেও বলেছি, বক্স বক্স টাইপের হয় আর খুব শার্প হয়, খুব শার্প হয়। তুমি চাইলে এই ছবিটা ইনপুট করতে পারো, যে ছোট করে, যে কিভাবে বক্স করেছে। এমনকি ইভিল মুখের একটা আদল আনে, প্রেতের একটা মুখের আদলও কিন্তু আনে। তো এর থেকে বোঝা যায় যে এটা কিন্তু তারা স্ক্র্যাচ করছে, তাদের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে যে এই বডিটা এখন আমার, আমি যেমন করে খুশি একে ইউজ করব। আর সেই প্রথম প্রচেষ্টাটাই শুরু হয় স্ক্র্যাচেসের মাধ্যমে। এটাই অনেক সময় আমরা দেখেছি যে মানে এই পজেশন কেসের ভিকটিম যদি ফিমেল হয়, তাহলে অধিকাংশ সময়, যদিও এই কেসে এই জিনিসটা ছিল না যে সেই ফিমেল ভিকটিমকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে স্পিরিটরা। দেখো, এটাও আমরা জানি যে এই পৃথিবীতে যাই ঘটছে সব কিছু ইউনিভার্সাল অ্যালাউয়েন্সের ওপরেই ঘটছে। নেচার বা ইউনিভার্স অ্যালাউ না করলে কখনোই কোনো কিছু ঘটবে না। তো এক্ষেত্রে নেচার এই জিনিসটা কী করে অ্যালাউ করে?
দেখো, মানুষ যখন বেঁচে আছেন, আমরা জানি ভগবান সকলকে ফ্রি উইল দেন, নেচারও। তো তোমাকে তো তোমার ওপরে কাজ করার জন্য অনেক কিছু নেচার দিয়েছেন। বডি প্রোটেকশন নেচার আমাদের দিয়ে পাঠিয়েছেন। আমরা যদি এখন অনেকেই হয়তো বলবে অরা আবার হয়, আমি এরমও শুনেছি অনেকে হয়তো অরা বিষয়টাকেই মানতে চায় না। কিন্তু তুমি যদি ঈশ্বরকে মানো, তাহলে ঈশ্বরের দ্বারা তৈরি করা আমাদের চারপাশের এই প্রোটেকশন বা ব্যারিয়ারটাকে তোমাকে মানতেই হবে, যা খালি চোখে দেখাই যায় না, কিন্তু এটা অদৃশ্য একটা ব্যারিয়ার। তো ভগবান এটা আমাদের দিয়ে পাঠিয়েছেন, আর এটা ততটাই স্ট্রং হয়, ততটাই এক্সপ্যান্ড করেন যত আমরা ঈশ্বরের নাম জপ করি, যত আমরা পজিটিভ থাকি, যত আমরা ভালো কাজ করি, নিঃস্বার্থ উপকার করি মানুষজনের, এবং নেশা ভাঙের থেকে দূরে থাকি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আজকে যে কেসটা তুমি শেয়ার করলে, এই কেসের শেষে গিয়ে আমরা দেখতে পেলাম যে কেসটা সলভ করার জন্য 3টে শক্তির প্রয়োগ করা হয়েছে। 1 গৌরীশঙ্কর রুদ্রাক্ষ, 2 নরসিংহ কবচ, 3 হচ্ছে তোমার বিপরীত প্রত্যঙ্গিরা যজ্ঞ, আর দশমুখী রুদ্রাক্ষও আছে। তো এতগুলো শক্তিকে একসাথে প্রয়োগ করার পেছনের কারণটা কি? প্রথমত কেসটা কোন দিকে যাচ্ছিল বুঝতেই আমাদের অনেক সময় লেগে গেছে। দেখো, 10 বছর তো কম সময় না, একদমই তাই। তার মধ্যে তো অনেক চেষ্টা হয়েছে, কাবু কি করা গেছিল। এর থেকেই তো বুঝতে পারছো যে কেসটা কতটা ডিফিকাল্ট ছিল। একটা সময় এমনও হয়েছে যে কেন আমরা প্রয়োগ করছি, এই উত্তরটাই দিচ্ছি। শুধুমাত্র ওই বয়স্ক ভদ্রমহিলা তাই নয়, তার হাজব্যান্ডেরও কিছুটা ইনফ্লুয়েন্স ছিল। আমরা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ দিয়েছি, তার থেকে এই বেনিফিটটা পাওয়া গেছে যে আমাদের শরীরে সুষুম্না কাণ্ড থাকে পিছনে, আমাদের যে স্পাইনাল কর্ড, মূল 3টি নাড়ি থাকে, প্রাণশক্তি যার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। সেই মূল নাড়ি 3টির মধ্যে একটি হলো সুষুম্না নাড়ি কেন্দ্র বা সুষুম্না কাণ্ড, আর তার বাঁ দিকে থাকে ইরা নাড়ি, ডান দিকে থাকে পিংলা নাড়ি, যেটা এরকম ক্রস 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 করে আমাদের ক্রাউন চাকরা অবধি ওঠে। এখন এই ইরা নাড়ি হচ্ছে মাতা পার্বতীর সাথে কানেক্টেড, পিংলা নাড়ি হচ্ছে মহাদেবের সাথে কানেক্টেড। আচ্ছা, তো ইরা নাড়ি চন্দ্রের মতো শীতল এবং কোমল, আর পিংলা নাড়ি হচ্ছে সৌরশক্তির অধিকারী এবং কঠোর। ইরা নাড়ি আমাদের বাম নাকের যে নাসারন্ধ্র। তো যখন আমি সেই সব কিছু মানছি না, ভগবান সেই ক্ষেত্রে আমাকে ফ্রি উইল দিয়েছেন, আমি সব কিছু করছি, তাহলে পজেশন হওয়ার পরে যখন তুমি তুমি নিজের বডিতে তাকে অ্যাক্সেস দিচ্ছ, তখন সেটা তো তার অধিকারের জায়গা হয়ে যাচ্ছে। ফ্রি উইল তো তুমিই দিয়ে দিচ্ছ। যখন মানুষ নিজেই প্রকৃতির কথার বাইরে গিয়ে কাজ করে, প্রকৃতির তৈরি নিয়ম না মানে, আর একজন দুষ্ট শোল কি মানবে? তো এই জন্য তখন আর কোনো ব্যারিয়ার থাকে না। ইকুয়ালি কাজ করতে করতে সে কোথাও না কোথাও আমাদের শরীরের মধ্যে চন্দ্র সূর্যের যে ক্ষমতা, শীতলতা এবং তেজের একটা ব্যালেন্স তৈরি করে। আচ্ছা, ঠিক আছে, যার জন্যই আমরা কিন্তু অনুলোম বিলোম প্রাণায়ামটা করে থাকি, শুধুমাত্র এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্সের জায়গায় আনার জন্য, ঠিক করার জন্য। কারণ একবার যদি তোমার শিব আর শক্তির ঠিকমতো তোমার দেহে, তোমার শরীর মন জুড়ে স্থায়িত্ব হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মহাশক্তি যোগ হয়, সেক্ষেত্রে কোনো ইভিল এনার্জি অ্যাট্যাক করতে পারে না। আর আমরা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ আমরা এই জন্যই দিই, কারণ গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করলে নট অনলি ইভিল এনার্জি বাট ইরা পিংলা দুটো নারী কিন্তু ব্যালেন্স হয়। আচ্ছা, তো ওই একটা জায়গায় যেহেতু একজন ফিমেল এনার্জি আছে, একটা মেল এনার্জি ছিল, দুজনকে যদি ইরা পিংলা নারীকে আমরা ঠিক করে কমান্ড দিয়ে একটা রাস্তায় আনতে পারি, তাহলে ও নিজের সুষুম্না কাণ্ড, ওর নিজের স্পাইনাল কর্ড হেভি হবে,
আচ্ছা। এবং সেক্ষেত্রে কিন্তু যে কোনো নেগেটিভ এনার্জির সাথেও লড়তে পারবে, এই সেন্সে ওটা দেওয়া হয়। দশমুখী রুদ্রাক্ষ দেওয়া হয় তার কারণ নবগ্রহ কন্ট্রোল করে দশমুখী রুদ্রাক্ষ, তার সাথে হচ্ছে দশ ইন্দ্রিয় দিয়ে যা পাপ হয় তা ক্ষয় করে দশমুখী রুদ্রাক্ষ, সেই জন্য দেওয়া হয়। আরও একটা জিনিস হলো, নট অনলি দ্যাট, বাট স্কিনের কোনো রোগ বা ধরো রাতে গুনগুনে জ্বর আসা, খিঁচুনি হওয়া, এর জন্য অনেকে দশমুখী রুদ্রাক্ষ ইউজ করে থাকেন। আচ্ছা। তো এটা তো গেল রুদ্রাক্ষর কথা। এবার আমি আসছি কবচের কথা, যেটা বলা হয়েছে। কবচটা হচ্ছে তার নিজের নাম করার কোনো শক্তি নেই, সে কোনোদিন নাম করেনি। এবার এই পজিটিভ ঊর্জা তাকে দেওয়া হয়েছে যে তার শরীর ব্যালেন্স হবে, তার মন ব্যালেন্স হবে, তার সঙ্গে সঙ্গে তার চারিদিকে প্রোটেকশনের যে বলয়টা সেটা মজবুত হবে। আগেই বলেছি যে কবচের মাধ্যমে প্রোটেকশন, পজিটিভ এনার্জির প্রোটেকশন তৈরি হয়। কারণ বিপরীত প্রত্যঙ্গিরা দেবীর এই হোমও কিন্তু এখানে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। সেটাও কিন্তু এই জন্যই করা হয়েছে যাতে সমূলে ওর মধ্যে থেকে এই একটা ভয়ঙ্কর এনার্জিকে টেনে বের করে ফেলা যায়। কেন ওই ভদ্রমহিলা কিন্তু তুকতাক ইত্যাদি করতেন, তো এটা খুব ইজি টাস্ক ছিল না। তাই আমাদের সর্বদিক থেকে কোনো একটা জায়গা আমরা ছাড়িনি, সর্বদিক থেকে আমরা সব রকম রাস্তা দেখেছি, চেষ্টা করেছি। ওকে, লাস্ট কোয়েশ্চেন। আমি জাস্ট জানতে চাই যে যারা সাধারণ মানুষ, ঠিক আছে, সাধারণ মানুষ ইন দ্য সেন্স অনেকেই এরকম প্রশ্ন করে যে দাদা আমাদের জন্য কিছু ন্যাচারাল রেমেডি জানার জন্য, যে আমাদের কাছে অনেক টাকা নেই, যে আমরা মানে ভয় পাই কারোর কাছে যেতে, কারণ আমরা জানি না তারা কত ভিজিট নেবে বা একদম, কী একদম, নেবে। ঠিক এরকম কথা। প্রচুর মানুষ আছে যারা এই প্রশ্নগুলো করে। আমি তাদের জন্য এটা জানতে চাই যে এরকম ন্যাচারাল কোনো মন্ত্র আছে যেই মন্ত্র চ্যান্ট করলে তারা নিজেরাই নিজেদের অরাকে এভিল এনার্জি বা নেগেটিভ এনার্জি থেকে প্রোটেক্ট করতে পারবে? যদি থেকে থাকে তাহলে সেটা কি মন্ত্র এবং সেটা কখন চ্যান্ট করা উচিত, সারা দিনের ওভারঅল তার ডেলি লাইফের মধ্যে সেই মন্ত্রকে সে কীভাবে অ্যাপ্লাই করবে তার লাইফে, সেটা তুমি একটু বলো। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো, একটা পার্টিকুলার জিনিসের ওপরে তো হয় না প্রোটেকশন। সবার আগে তো নিজেকে ক্লিন রাখা উচিত, গুড হ্যাবিট কিছু নিজের মধ্যে গড়ে তোলা উচিত, প্রাণায়াম বলো, ধ্যান বলো ইত্যাদি। এর সাথে যেটা আছে নাম জপ, রেগুলার বেসিসে নাম জপ করা উচিত। যেমন হনুমান চালিসা রোজ পড়ো, এবং যে কোনো একটা মন্ত্র, সেটা নৃসিংহ কবচ মন্ত্র হয়, সেই মন্ত্রটা তুমি চ্যান্ট করতে পারো। তো এই মন্ত্রটা 108 বার করে যদি চ্যান্ট করো, বা যে কোনো ওম হনুমতে নমঃ, ওম শ্রীম হনুমতে নমঃ, স্পেশালি মঙ্গল দোষ যাদের থাকে তাদের জন্যও এটা, বা ধরো ওম নমঃ শিবায় অনলি যদি কেউ জপ করে, তাহলেও কিন্তু বডি প্রোটেকশন তৈরি হয়। আচ্ছা, এটা আরও নির্দিষ্ট করে বলা যায় যদি কারো চার্ট দেখা যায়, কারণ সকলের ইষ্ট দেবতা তো এক নয়, ইষ্ট দেবতা অনুযায়ী আমরা মন্ত্রগুলো দিয়ে থাকি। বিশ্বাস করো, তাবিজ কবচ তো পরের কথা, কিন্তু রেগুলার বেসিসে যদি 108 বার করে কেউ নামও করে যেতে পারে, সেটাও একটা বিরাট বড় প্রোটেকশন শিল্ড। আর তার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা, গুড হ্যাবিটস, যোগ, মেডিটেশন এগুলো রাখতে হয়, তাহলে অবশ্যই নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকা যায়। আর একটা কথা তোমার অনুমতি নিয়েই আমি বলছি, বিপরীত প্রত্যঙ্গীরা দেবীর যদি কারোর জীবনে এরকম কিছু হয় যে সেটা কিছুতেই সলভ হচ্ছে না, তাহলে মাতা বিপরীত প্রত্যঙ্গীরার যদি পুজো, মন্ত্র জপ এবং হোম করা যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এর থেকে মুক্তি পাওয়া যায়। ওকে, অনেক কিছু জানলাম। ঘটনা নিয়ে আমার কিছু বলার নেই, কারণ এই ঘটনাটা নিয়ে আমি একবারও এরকম বলবো না যে আজকে ফার্স্ট টাইম এরকম ঘটনা শুনলাম। বিগত 6 to 7 মান্থস আমি এই ঘটনাটার সাথে প্রত্যক্ষ বা হোক বা পরোক্ষ হোক কোনো না কোনোভাবে কানেক্টেড তোমার থ্রুতে। তো সেই অর্থে আমার কাছে জাস্ট এই ঘটনাটা আমার অডিয়েন্সের সামনে তুলে ধরাটাই মেন উদ্দেশ্য ছিল। বাট তার পরবর্তীতে আমরা অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল আজকের পডকাস্টে। কারণ যেহেতু আমি অনেক দিন ধরেই জানতাম এই ঘটনাটা, সেই কারণে মাথার মধ্যে প্রশ্নগুলো অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছিল, তো সেই কারণেই এই প্রশ্নগুলো তোমার কাছে রাখা। তো তুমি বলো, আজকে এতদিন পর এলে, এরকম একটা ঘটনা, এরকম একটা কেস তুমি শেয়ার করলে, কেমন লাগলো তোমার? অ্যাজ অলওয়েজ যেমন ভালো লাগে,
এইবারেও সেরকমই একদম হোমলি ফিলিং, আমি আগেও বলেছি এখনও বলছি, খুব ভালো লেগেছে। এই কেসটা নিয়ে সমস্ত আপডেট সব কিছুর সাথে তুমি জড়িত ছিলে, আজকে তোমার দর্শকদের সাথে ভাগ করে নিতে পেরেও আমার ভালো লাগলো। সব থেকে বড় কথা, সবাইয়ের কাছে কিছু শেয়ার করতে পারলাম যে কি কি করে তারাও হয়তো একটু ভালো থাকবেন। এটা তো তোমার প্ল্যাটফর্ম ছাড়া সম্ভব নয়, তো এইটা প্রত্যেকবারই করতে পারি, যার জন্য স্পেশালি তোমাকে থ্যাংক ইউ, তোমার এন্টায়ার থ্যাংক ইউ টিমকে। সো মাচ। ভালো লাগে অ্যাজ ওয়েল অ্যাজ আসি, খুব ভালো লাগে এটাই। একদম, আরও চাইবো তুমি নতুন নতুন কেস স্টাডিজ আমাদের কাছে নিয়ে আসো, কারণ এই ঘটনাগুলো আমার কাছে টু বি ভেরি অনেস্ট শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে, হ্যাঁ অনেকেই হয়তো এন্টারটেনমেন্ট পারপাসে গল্পের আকারে জিনিসগুলো শোনে, বাট এগুলো আমার কাছে এক একটা ডকুমেন্ট, ঠিক আছে? কারণ আমার মনে হয় একটা সময় হয়তো আসবে যখন পরবর্তী জেনারেশন এই সমস্ত বিষয় নিয়ে আরও অনেক বেশি অ্যাওয়্যার হয়ে যাবে। Absolutely. তারাও কিন্তু দেখতে পারবে যে হ্যাঁ, যে তাদের আগের জেনারেশনও এই ফিল্ড নিয়ে কী কী কাজ করে গেছে, কী কী একদম, ডকুমেন্টেশন রেখে গেছে, ঠিক কথা। ঠিক আছে? আমার মনে হয় যারা এই ফিল্ডে কাজ করবে, যারা হরর জনারকে ভালোবাসবে, নিশ্চয়ই। দেখো আমাদের আসার আগেও এরকম প্রচুর মানুষ ছিল যারা হরর জনারকে ভালোবেসে তাদের টাইম জোন অনুযায়ী কাজ করেছে, একদম রাইট? আজকে আমরা আমাদের মতন করে কাজ করছি, হয়তো ভবিষ্যতেও এরকম অনেকে আসবে যারা আমাদের থেকে অনেক বেটার ওয়েতে, অনেক প্রোগ্রেসিভ ওয়েতে কাজ করবে, ঠিক আছে? বাট কোথাও না কোথাও আজকে হয়তো আমাদের কাছে টেকনোলজির হেল্প অনেক বেশি, ঠিক আছে? তার জন্য আমরা হয়তো এত সুন্দর করে প্রোডাক্টিভ ওয়েতে জিনিসটা দেখাতে পারছি, বাট কোথাও না কোথাও যারা আমাদের আগে কাজ করেছে তাদের থেকে কিন্তু আইডিয়ার অ্যাডাপ্টেশন আমরা আজও নিয়ে নিশ্চয়ই, থাকি। নিশ্চয়ই। ইন ফিউচারেও হয়তো যারা কাজ করবে, তারা, আমি আছি, ধরো আমাদের সাথে সাথে আরও অনেক সিনিয়রেরা রয়েছে যারা এই সাবজেক্টগুলো নিয়ে কাজ করছে, সেটা বিভিন্ন প্যারানর্মাল ইনভেস্টিগেশন কোম্পানি হোক, যেমন ডিটেকটিভ অফ সুপারন্যাচুরালস হোক, বা আদার্স আরও কিছু অর্গানাইজেশনস রয়েছে, আরও অনেক ইউটিউবাররা রয়েছে যারা হরর নিয়ে কাজ করছে, তাদের আইডিয়া থেকেও তারা অনেক কিছু শিখতে পারবে ইন ফিউচারে। তো আমার কাছে ঘটনাগুলো শুধু এন্টারটেনমেন্ট নয়, এই ঘটনাগুলো থেকে মানুষ যদি শিখতে পারে কিছু, মানুষ যদি অ্যাওয়্যার হতে পারে, আমি যদি দুটো মানুষের লাইফকেও চেঞ্জ করতে পারি, সেটা আমার কাছে অনেক বেশি ইন্সপায়ারিং। একদম ঠিক। তো থ্যাংক ইউ সো মাচ দিদি, আমি চাইবো ইন ফিউচারেও তুমি আসো, আরও কেস স্টাডিজ আমাদের সাথে শেয়ার করো, আরও নতুন নতুন ঘটনা আমাদের সামনে তুলে ধরো, কারণ ঘটনা শুনলে তবেই আমাদের মনের মধ্যে প্রশ্ন জেগে উঠবে, আর সেই কিউরিওসিটির থ্রুতে আরও আমরা নতুন নতুন তথ্য তোমাদের কাছ থেকে পাবো। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার। আজকের আড্ডা আমরা শেষ করছি, বাই। Golpawala, the real paranormal experience. তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার, আপনার, প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।